উনি ওনার সোফাটা এক হাতে টেনে এনে একদম আমার মুখোমুখি বসলেন। আমি যেন একদম জড়ো হয়ে গেলাম। শামুকের মতো আমার একটা খোলস থাকলে ভালোই হতো। খোলসে ঢুকে পড়তাম, কারো সাধ্য থাকতো না বের করার। সামনের টেবিলে অনেক রকমেরই খাবার। উনি প্লেটটা আমার দিকে এগিয়ে বললেন, খাইয়ে দাও, প্রচুর ক্ষুধা পেয়েছে। আমি প্লেটটা ধরেছি, আমার হাত কাঁপছে, স্বাভাবিক হতে পারছি না। উনি পানি এগিয়ে বললেন, পানি খাও, তবুও তোমাকেই এখন খাওয়াতে হবে। আমি পানি খেয়ে শান্ত স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। তারপর এক চামচ খাচ্ছি, কাপা হাতে ওনার দিকে এগিয়ে দিলাম। উনি চামচটা ধরে মুখে নিলেন। আমার কি তোমার পাখি মনে হয়? পাখির মতো হাত দিচ্ছ। আমার হাঁসফাঁস অবস্থা দেখে বললেন, হিজাবটা খুলবে, গরম লাগছে না? ভাইয়ারা বাপি মাঝে মাঝেই আসছে। না, ওরা কেউ আর আসবে না এদিকে, আসো খুলে দিই। উনি এগিয়ে এসে পিনগুলো খুলে হিজাবটা সরিয়ে নিয়ে বিয়ের ওড়নাটা দিয়ে দিলেন মাথার ওপরে। তারপর উঠে গিয়ে আম্মুর কাবাডের দরজা খুলে একটা সুতির ওড়না বের করে আনলেন। বিয়ের পাতলা ওড়নাটা সরিয়ে সেটা দিয়ে আমার মাথা ঢেকে দিলেন। আমি চুপচাপ মাথা নিচু করে বসে আছি। উনি আবারও সামনে বসে পড়লেন। আমি কেমনে জানি অনেকখানি স্বাভাবিক হয়ে গেছি। উনি হয়তো জাদু জানেন। তারপর একটা খালি বাটি এগিয়ে দিয়ে পানির গ্লাসটা তুলে নিয়ে ইশারা করলেন। আমি হাতের দিকে দেখলাম, পুরোটা মেহেন্দি রাঙা। উনি সেটা খেয়াল করলেন। গ্লাসটা নামিয়ে হাত বাড়িয়ে আমার হাত দুটো ধরলেন, বললেন, ইন্টারেস্টিং। আমার হাত কাঁপছিল। উনি ঘুরিয়ে ফিরিয়ে ডিজাইনগুলো দেখলেন। ওনার নামের প্রথম অক্ষর ছিল T+M। তারপর হুট করেই আরেকটা কাণ্ড ঘটালেন, তাতে আমি পুরোপুরি কেঁপে উঠলাম। এরপর উনি নিজে আমার হাত সহ ওনার হাতটাও ধুলেন। সব কিছু স্বাভাবিক, যেন কিচ্ছুটি ঘটেনি। এবার হাত দিয়ে তাকে খাইয়ে দিলাম। কতগুলো ফোন এলো এবং শেষে হাসপাতাল থেকেও ফোন এলো। উনি কথা বলছেন আর আমি খাইয়ে দিচ্ছি। উনি বললেন, আমি আসছি চাচ্চু, 9টার মধ্যেই ওখানে থাকবো। চাচ্চু হয়তো নিষেধ করলেন, তুমি অসুস্থ, আশা লাগবে না। উনি বললেন, চাচ্চু আমি একবারে ফিট আছি, আমি আসছি। কথা বলা শেষ করে আমার হাত থেকে প্লেটটা নিলেন। তারপর হাতটা নিয়ে আবারও ধুইয়ে দিয়ে টিস্যু দিয়ে যত্ন করে মুছে দিলেন। বললেন, এখান থেকে কোনটা খাবে? আমি টেবিলের ওপরে থাকা সকল খাবারের দিকে নজর দিলাম। তারপর পায়েসের বাটি দেখালাম। উনি বললেন, ওইটা নয়, প্লেনই পোলাওয়ের সাথে রোস্ট নাকি বিফ? আমি মাথা ঝাঁকালাম, কিছুই না। উনিও আমার মতোই মাথা ঝাঁকিয়ে অভিনয় করে বললেন, এখন কিছুই না, কোথায় পাবো? রাত হয়েছে অনেক, কালকে দিনে খোঁজা লাগবো, আজ এইগুলোই খাও। আমি হাসলাম মুখ চিপে, বললাম, ক্ষুধা নাই, ক্ষুধা তৈরি করো, চলো আমার সাথে এখন কয়েক রাউন্ড দৌড়ে আসি। আমি বললাম, ইয়া আল্লাহ, না ক্ষুধা আছে, দেন খাবো। গুড গার্ল। উনি আমাকে ঠেসে ঠুসে কয়েক গাল খাওয়ালেন। আমি আর পারছি না, কিন্তু কিছু বলতেও পারছি না। বললেই বলবে, চলো কয়েক রাউন্ড দিয়ে আসি। তখন আমার দিকে টিস্যু এগিয়ে দিয়ে বললেন, আমি আব্বুর ওখানে যাচ্ছি, আমার রুমে একা থাকতে ভয় পাবে না? আমি কি ছোট নাকি? তাই? কত বড়? আমি কপাল কুঁচকে তাকালাম। উনিও কপাল কুঁচকে মাথা দিয়ে আমার কপালে ঠোকা দিলেন। তারপর হেসে বললেন, বেশি রাত হলে ঘুমিয়ে পড়ো, কেমন? আব্বু কেমন আছেন এখন? আছেন মোটামুটি, আসলে আইডেন্টিফাই করা যাচ্ছে না, সমস্যাটা কি? দোয়া করো। উনি আবারও থেমে বললেন, যাবে আমার সাথে? তারপর আবার নিজেই বললেন, না থাক।
উনি যেতে যেতে আম্মুকে বললেন, তোমার মেয়েকে দেখে রেখো। উনি রাতের দিকে এলেন 11টার খানিকটা পরে। চাচুরা ঠেলে ঠুলে পাঠিয়ে দিয়েছেন। ওনার এখন পর্যন্ত রেস্ট প্রয়োজন। তখনও আমি আম্মুর রুমেই ছিলাম। উনি সব দিকে খোঁজ খবর নিয়ে আম্মুর রুমে আসলেন। আশ্চর্য হয়ে বললেন, এই মেয়েকে এখনো রুমে পাঠাওনি? আম্মু বললেন, শর্মি নিম্মারা ঘর আটকে রেখেছে, ক্যাশ না পেলে ছাড়বে না। উনি বেশ বিরক্ত হলেন। জোরে ডাকলেন জুনায়েদ আর সাবিককে। ওরা কোথা থেকে হুড়মুড় করে দৌড়ে এলো। আম্মুর পেছনে গিয়ে দাঁড়িয়ে বললেন, আগেই বলেছি ভাইয়া, বাসায় নতুন মেহমান, ভাবির সামনে আমাদের বেইজ্জতি করো না। উনি বললেন, কততে গেট খুলবে? 10 দিলেই চলবে। উনি বাপিকে ডেকে বললেন, ওদের ঝামেলা মেটাও। ভাইয়া, আজ আমি ওদের দলে। উনি আরেকবার দৃষ্টি দিতেই বলল, আচ্ছা ভাইয়া, দেখছি। গেট খুলে দিয়ে ফিতা ধরল গেটের সামনে। আমাকে সাথে নিয়ে উনি গেলেন। আমি ফিতা কাটতেই সবাই বেলুন ফাটালো, আরও আনন্দ উল্লাস করলো। শর্মি, নিম্মিরা আমাকে বিছানার মধ্যে বসিয়ে দিয়ে এলো। ওনার ফোন এসেছে। উনি কথা বলতে বলতে নিচের দিকে গেলেন। যখন রুমে এলেন তখনও ফোনে কথা বলতে বলতেই ঢুকলেন, কানে ইয়ারবাড। গেটটা শান্ত ভঙ্গিতে আটকে বিছানার পাশে বালিশ দিয়ে সেখানে হেলান দিলেন। আমি খানিকটা দূরে বসেছিলাম। উনি ঝুঁকে আমাকে টেনে নিয়ে কোলের মধ্যে ফেললেন। তারপর কথা বলতেই থাকলেন। কী সব গোডাউন এক রাতের মধ্যে খালি হলো কীভাবে, এবং কোথায় কোথায় মাল সরাতে পারে সেই সব নিয়ে বিস্তারিত। হয়তো লোকটা ইন্ডিয়ান। উনি হিন্দিতে বলছিলেন। আমি চুপচাপ ওনার কথা শুনছিলাম। কিছুটা পর আমাকে সামনাসামনি বসিয়ে এক এক করে আমার কানের দুল দুটো খুলে দিলেন। কানের আশেপাশে ওনার কড়কড়ে হাতের স্পর্শ পেতেই আমি জমে যাচ্ছিলাম। অথচ মানুষটা কি নির্বিকার, তখনও কথা বলেই যাচ্ছে। দুল দুটো হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। সে দুটোকে পাশের টি টেবিলে রেখে এবার অন্যান্য অর্নামেন্টস খুলতে লাগলেন। আমি একদম জড়সড় হয়ে আছি। কুকড়ে যাওয়া দেখে আমার মুখের দিকে তাকালেন। ফোনের ভয়েস মিউট করে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন, কোনো সমস্যা? আমি মাথা ঝাঁকিয়ে না বললাম। উনি উঠে এসে আমার পেছনে বসলেন। বিয়ের ওড়নাটা মাথা থেকে সরালেন। চুলগুলোকে গাজরা দিয়ে পেঁচিয়ে সুন্দর করে খোপা করা ছিল। উনি দেখে বললেন, এইগুলোকে এভাবে পেঁচিয়েছ কেন? আমি দেখব কিভাবে? গাজরাটা খুলে দেখতে পেলেন হাজার হাজার ক্লিপ। সেটা দেখেই বললেন, হোয়াট এ ডিসাস্টার। হতাশ হলেন, তবুও হাল ছাড়লেন না। ক্যাপ্টেন মশাই এত অল্পে হাল ছাড়ার মানুষ নন। উনি কথা বলতে বলতে এক এক করে চুলের কাঁটাগুলো খুলতে লাগলেন। একটা কাঁটায় বেশ খানিকটা গুঁতো খেয়েছি। জায়গাটা হয়তো লাল হয়ে আছে মনে হয়। উনি তটস্থ হলেন। উঠে গিয়ে ফার্স্ট এড বক্স এনে সেখানে স্যাভলন দিয়ে মুছে দিলেন। এটা করতে কে বলেছে? এটা এভাবে তোমার মাথায় লেগে আছে আর তুমি টের পাওনি? আমি টের পেয়েছি। যখনই উনি টান দিয়েছেন তখনই মাথায় একটা কাঁটা বিঁধে যাওয়ার মতো হয়েছে, কিন্তু বলতে পারিনি। উঠোনের পরে ব্যথা চলে গেছে আর আমি সেই মুহূর্তে ইমোশনালের রোলের ক্যারেক্টারে বসে আছি। এইসব ছোটোখাটো বিষয় অনুভব করতে পারছি না। তারপর সবগুলো ক্লিপ ছাড়িয়ে আমাকে বসিয়ে গেলেন ড্রেসিং টেবিলের সামনে। আমি ভীষণ অবাক হয়ে ওনার কর্মকাণ্ড দেখছি আর লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছি। মানুষটা এত স্বাভাবিক কিভাবে? রুমের গেট খুলে বের হয়ে গেলেন। ওনার মামাতো বোন নিম্নিকে ডেকে আনলেন। চিরুনিটা হাতে দিয়ে ইশারা করে বললেন, চুলটা ঠিক করে দাও।
উনি আমাকে ইশারা করে বললেন, আমি কথা শেষ করে আসছি। নিম্নি চুপচাপ চুলের জটগুলো খুলছে। ভাইয়া এতক্ষণ তোমার চুলের পেছনে লেগেছিল? এই চুল ঠিক করতে ভাইয়া সারা রাত লাগতো, আমি নিশ্চিত। একবার চুলে জোরে টান পড়ায় আমার মাথা হেলে গেল। উনি বারান্দা থেকে সেটা খেয়াল করছেন। তুড়ি বাজিয়ে নিম্নিকে কিছু ইশারা করলো। নিম্নি ড্রেসিং টেবিলের সামনে অ্যালোভেরা জেলটা দেখালো। তেলের সাথে খানিকটা অ্যালোভেরা মিশিয়ে নিয়ে ধীরে ধীরে জট খুলতে থাকলো। ভাবি, তোমার এই বিশাল চুল সামলাও কিভাবে? আমি হাসলাম। টুকটাক কথা বলছি আর ও চুল ঠিক করে দিচ্ছে। ওর যখন শেষ হয়ে গেল ও চলে গেল। আমি কি করব? ভারী লেহেঙ্গাটা চেঞ্জ করব ভাবলাম। এটাই আমার ভীষণ কষ্ট দিচ্ছে আজ। আমি উঠে লাগেজ থেকে 3 পিস নিলাম। চেঞ্জ করব কি না বুঝতে পারছি না। বারান্দার দিকে তাকালাম। উনি আমার হাতের দিকে তাকিয়ে ইশারায় না বললেন এবং নিজের দিকে দেখালেন। মানে কি? উনি চেঞ্জ করবেন? না বাবা, আমি মানব না। আমি ওয়াশরুমের দিকে যেতেই উনি এলেন। লাগেজ থেকে একটা সুতির শাড়ি বের করে আমার হাতে দিলেন। আমি এবার বুঝলাম। আমি চেঞ্জ করে বের হতে নিলেই শুনতে পেলাম উনি বলছেন, সর্দারজি, आज मेरा शादी हुआ है, मुझको आपके लिए छोड़ दो। সর্দারজি হয়তো চমকে বললেন, কব? উনি বললেন, আজ दोपहर में। অপর পাশে কি বলল জানি না। উনি বললেন, ইটস ওকে সর্দারজি, आप कैप्टन সাইদ और ফারুক से बात कर लीजिए। উনি কথা শেষ করে কান থেকে ইয়ারবাডগুলো খুললেন, ফোনটা সুইচ অফ করলেন। তারপর উনি কাবার থেকে নিজের টি শার্ট আর ট্রাউজার নিয়ে চেঞ্জ করতে চলে গেলেন ওয়াশরুমে। আমি তখন পুরো রুমে দিকে তাকালাম। নিচে প্রায় পুরোটা বেলুন দিয়ে ভর্তি। আমি বিছানায় ছড়ানো ছিটানো ফুলগুলোকে একত্রে করে বেড সাইডের বিনে রাখলাম। উনি ফ্রেশ হয়ে বের হলেন। আমি তখন চুপচাপ ড্রেসিং টেবিলের পাশে দাঁড়িয়ে ভাবছি কি করব। ওনাকে দেখলাম জায়নামাজ বিছালো দুটো, আমাকে ইশারা করলো। আমি শাড়ি পরে নামাজের হিজাবটা চাপিয়ে নিলাম। নামাজ শেষে উনি অনেকক্ষণ দোয়া করলেন, আল্লাহর কাছে অশ্রুসিক্ত আরজি পেশ করলেন। তারপর অনেকক্ষণ দুজন সেখানে বসে থাকলাম। উনি উঠে গেট খুলে বাইরে গেলেন। আমি জায়নামাজ গুছিয়ে রাখলাম। উনি ফিরলেন ট্রে হাতে। সেখানে কফি, ফ্রুটস আর কুকিজ ছিল। সেটা নিয়ে রাখলেন বারান্দার বেতের টেবিলের ওপরে। তারপর গেট বন্ধ করে আমার দিকে এগিয়ে এলেন। তারপর চুপচাপ আমার সামনে এসে দাঁড়ালেন। উনি আমার দিকে তাকিয়ে আছেন। আমি শাড়ির আঁচল দিয়ে নিজেকে আরও সুন্দর করে ঢেকে নিলাম। ওনার দিকে তাকাবো না তাই এদিক ওদিক তাকাচ্ছি। ওই চোখ জোড়া দিয়ে উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। সে দৃষ্টি ছিল ধারালো, প্রখর। উনি বললেন, কিছুক্ষণ শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারো? দেখতে দাও আমাকে। তোমাকে আসলে মুহাইমিনের সাথে স্কুলে ভর্তি করিয়ে দেওয়াই উচিত। এত দৌড়াদৌড়ি করতে পারো? সে কথায় আমার লজ্জা আরও বেড়ে গেল। আমি ঘুরে গেলাম, দিব না দেখতে। উনি ধীরে পিছনে এসে দাঁড়িয়ে আমার মাথা থেকে শাড়ির আঁচল নামিয়ে দিলেন। তারপর আমার করা হাত খোপাটা খুলে দিলেন। চুল ঢেউ তুলে খুলে গেল। এক্স্যাক্টলি আমি এটাই দেখতে দাঁড়িয়েছি। তুমি দেখছি আমার মাইন্ড রিড করা শিখে গেছো। মনে মনে বললাম, আমি কখনোই এটার জন্য ঘুরি নাই। আপনার ওই চোখের দৃষ্টি থেকে বাঁচাতে ঘুরেছি। উনি চুলে হাত দিলেন কতক্ষণ এবং ফিসফিসিয়ে বললেন, প্লিজেন্ট ফ্রাগ্রান্স অ্যান্ড সিম্পলি মেমারিজিং। তারপর উনি কাঁধের পাশে চুল সরিয়ে আমার কানের কাছে খুব আর্দ্র কণ্ঠে থেমে থেমে বললেন, মেহবুব,
my love. I am deeply thankful to you from the very depths of my heart. You have made me proud, honored, and truly respected in every way by listening to every word of mine all these years. My heart is every grateful to you and only for you. আমি অনুভূতি শূন্য হয়ে আকাশে ভাসতে থাকলাম। কানে বাজলো অনলি ফর ইউ। আমার মাথা ঘুরে উঠল। আমি টোলকে পড়তে নিলে উনি আমাকে ধরে নিলেন। ডান হাতটা বাড়িয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে একটা বাক্স বের করলেন। সেখানে একটা লকেট ছিল ডায়মন্ডের। উনি নিজ হাতে সেটা আমাকে পরিয়ে দিলেন। তারপর আমাকে কোলে তুলে নিলেন। বারান্দায় থাকা বেতের সোফায় আমাকে নিয়ে বসালেন। আমার পাশে বসে আমাকে আবারও কোলের মধ্যে নিয়ে নিলেন। তারপর কানের কাছে মুখ নিয়ে বললেন, আজ সারা রাত আমি তোমার গল্প শুনব আর তুমি আমার। রাজি? আমি মাথা নাড়ালাম। কফির মগটা হাতে দিয়ে উনি প্রথম ওনার গল্প শুরু করলেন। সেই খুব রিজার্ভ আর ইন্ট্রোভার্ট টাইপের মানুষটা টুকটাক করে বলেই চলল। তারপর জীবনে ছুটে চলা ছোট্ট বালিকাটির কথা। সে বালিকা কি আমি ছিলাম? গল্প শুরু হলো রাজশাহী ক্যাডেট কলেজ থেকে শুরু করে ভাড়াটিয়ার মিলিটারি একাডেমি ছড়িয়ে বান্দরবানের প্রত্যন্ত পাহাড়ি এলাকা অবধি। আমার দেখতে ইচ্ছে হলো সেই টেবিলের ডেস্কটা উনি যেখানে আমার নাম লিখেছেন। আমার দেখতে ইচ্ছে হলো সেই প্রশিক্ষণার্থীকে যাকে উনি ভুলে ক্যাডেট মুনিবা ডেকে ফেলেছিলেন। আমার খুব দেখতে ইচ্ছে হলো সেই বিশাল প্যারেড গ্রাউন্ড, আরও কত শত জায়গা যেগুলো উনি ঘুরেছেন, যেখানে উনি হঠাৎ আমাকে কল্পনা করতেন আমি ওনার গত 15 বছরের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছিলাম আর উনি আমাকে যত্ন করে আগলে বসেছিলেন। ফজরের নামাজের উনি ইমামতি করলেন। আমি ওনার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়লাম। উনি বললেন, কফি খাবেন? তাই কফি বানাতে কিচেনে এসেছি। কফি বানিয়ে হাতে নিয়ে গিয়ে দেখি উনি ঘুমিয়ে গেছেন। ফোন দুটোর একটা ভাইব্রেট করছে। আমি তাড়াতাড়ি সেটা নিয়ে ভাইব্রেট বন্ধ করে টেবিলের উপরে রাখলাম। ফোন যে আমার সবচেয়ে বড় সতীন হবে এটা আমার বদ্ধমূল বিশ্বাস। সারাক্ষণ অনবরত বাজতেই থাকে। মানুষটা কিছুক্ষণ ঘুমাক, ওনার রেস্টটা খুবই জরুরি। কিন্তু সে কথা ওনাকে কে বোঝাবে? উনি কি শুনবেন? আমাকে বলে ছোটাছুটি, অথচ নিজে। আমি ঘুমন্ত মানুষটাকে দেখলাম অনেকক্ষণ। ঘুমন্ত ওনাকে দেখার এই এক সুবিধা, ওই বড় বড় চোখ জোড়া বন্ধ, তাই তো আমার দেখতেও সমস্যা হলো না। কি সুন্দর শান্ত শীতল নদীর মতো ঘুমিয়ে আছেন, অথচ জেগে থাকলে খরস্রোতা নদী। কি তার তর্জন গর্জন! আমার বড্ড ইচ্ছে হলো ছুঁয়ে দেখার, অথচ সে হিম্মত নেই। তাকিয়ে থাকতেই কি ভীষণ লজ্জায় আমাকে ঘিরে ধরেছে। আমি ওনার কফিটা কিচেনে রেখে এসেছি। তারপর আলতো পায়ে হেঁটে সিঁড়ির পথ ধরলাম। কফি হাতে ছাদে গেলাম আমার নতুন জীবনের নতুন সূর্যোদয় দেখতে। সেদিনের সূর্যটা তখনও উদিত হয়নি। হবো হবো ভাব। কবুতরগুলো উড়ে বেড়াচ্ছে খাঁচার ভেতরে আর বাকবাকুম শব্দ করছে। আমি খাঁচার গেট খুলে দিলাম। ওনার বড্ড শখের জায়গা এটা। আমি ছোটবেলা থেকে শুনেছি একবার একটা বনবিড়াল এসে ওনার পছন্দের একটা লটুন কবুতরকে মেরে রেখে গেছিল। সেই শোকে উনি যে কত পাগলামি করেছেন শুনেছিলাম। কফিটা শেষ করে সূর্যোদয় দেখলাম। বেশ খানিকক্ষণ পর টের পেলাম কেউ উঠে আসছে।
আমি কবুতরের খাঁচা পেরিয়ে একদম ওই পাশের দেওয়ালে গিয়ে লেগে থাকলাম। আমার মন বলল উনি আসছেন, এত সকালে আর কে আসবে। ওনার সামনে পড়তে ইচ্ছে করছে না একটু, এত এত লজ্জা লাগছে যে ইচ্ছে হচ্ছে মাটির সাথে মিশে যায়। উনি ছিলেন এবং আমাকে খুঁজেও ফেললেন এক মুহূর্তেই। এসেই দিলেন এক ধমকি, এই তুমি আমার চুলগুলোকে নষ্ট করতে চাও? কেন এইগুলোকে বেঁধে রেখেছো? তোমাকে না হেয়ার ড্রায়ার দিলাম? আমি চোখ নিচু করে দাঁড়িয়ে আছি। সকালটা শুরু হলো ধমকি দিয়ে। না, বিবাহিত জীবনের প্রথম সকালে গরম গরম ধমকি। উনি হাত ধরে নিচে নিয়ে গেলেন, তারপর নিজ দায়িত্বে নিজেই চুলগুলোকে শুকিয়ে দিলেন। আমি আবারও লজ্জায় মাটির সাথে মিশলাম, অথচ সে নির্বিকার। আমার ইচ্ছে হলো বলতে, আপনার নির্লিপ্ততা আমাকে একটু ধার দেন, আমিও বাঁচি এই হাঁসফাঁস অবস্থা থেকে। অথচ তা বলা হলো না। আমি বললাম, আপনার ঘুম প্রয়োজন। উনি বললেন, তোমাকে প্রয়োজন। আমার কফি কই? কথাটা শুনে হৃদয়ে ঘন্টা বাজলো। পালাতে চাইলাম। আমি বললাম, নিয়ে আসি। ঘুমোচ্ছিলেন, রেখে এসেছি। আচ্ছা যাও। আমি কফি নিতে আসলাম, চা বসালাম সবার জন্য। এটা সেটা করে সময় ক্ষেপণ করছি। রুমে যেতে পারছি না, কিংবা আর যাব না। চা বানানোর শেষে করে সেটা বড় ফ্লাক্সে ঢেলে রাখলাম। আমি এর আগেও আন্টির সাথে এ কাজ করেছি। তারপর কফি হাতে যখন রুমে ঢুকবো, তখন পা চলতে চাইলো না। যেতে পারছি না নিজের রুমে। ওনার সামনে পড়তে ইচ্ছে করছে না। উনি স্বাভাবিক হলেও আমি মোটেও স্বাভাবিক হতে পারছি না। কাজিনের মেয়ে রুমু যাচ্ছিল, ওকে দিয়ে দিলাম কফির মগটা। এরপর আমি ফ্লাক্স হাতে নেমে এলাম নিচতলায়। উনি কিচেনে এসে আম্মুকে দেখে বললেন, তোমার মেয়ে কই? কফি আনতে পাঠালাম আর দেখছি হারিয়ে গেল। মাত্রই তো তোমার খালেদার জন্য চা নিয়ে গেল নিচে, কফি না রুমুকে দিয়ে পাঠালো। আমি চা নিয়ে নিচে গিয়ে দেখলাম কেউ ওঠেনি, তাই ফ্লাক্সটা ওখানে রেখে এদিক ওদিক দেখছি। তখন দেখি উনি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছেন। আমি দৌড়ে দরজার আড়ালে চলে গেলাম, পড়ব না ওনার সামনে। আল্লাহ বাঁচাও। উনি এসেই আমাকে পেয়ে গেলেন। কেমনে এত সহজে পাচ্ছেন? ঈগল আই সম্পূর্ণ মানুষ। দরজার ওপাশ থেকে টেনে এনে একদম সামনে দাঁড় করালেন। আমি চোখ বন্ধ করে ফেলেছি। এত দ্রুত টান দিয়েছেন, বাতাসে সাই করে ভেসে সামনে এসে পড়েছি। উনি চুপচাপ দেখলেন কিছুক্ষণ। আমি চোখ খুলতে নিলেও আবারও আটকে দিলাম। উনি ফু দিলেন আমার চোখ মুখে, তারপর বলল, বুঝলাম না, মেয়ে মানুষ বিয়ে করেছি নাকি ইঁদুর? হুটহাট কোন গর্তে লুকাই টের পায় না, খুঁজেও পায় না। বলি কি, ইঁদুর সাহেবা নাকি বিড়াল ছানা? আমি যে কয়েকদিন আছি আর কোনো গর্তে লুকাইন না প্লিজ। আপনাকে খুঁজে পেতে আমার অনেক কষ্টের সময় চলে যাচ্ছে। আমি চোখ খুলে তাকালাম। উনি ভ্রু নাচালেন। কি সমস্যা? কফি কই আমার? আমি মাথা নিচু করে ফেললাম। আমি কিচ্ছুটি বলতে পারলাম না। উনি আবারও আমাকে কোলে করে দোতলায় নিয়ে গেলেন। দরজা আটকে বললেন, স্বামীর নির্দেশ মানা ওয়াজিব। তোমার স্বামীর নির্দেশ হচ্ছে চোখের আল হবে না। আমি আস্তে করে বললাম, আপনার ক্ষত দেখব। উনি বললেন, নেই, সেরে গেছে। তুমি এসেছো না? তারপর রুমের পর্দা টেনে আবারও শুয়ে পড়লেন। আমি বললাম, কফি খাবো না, কিছুক্ষণ ঘুমাবো বলেই আমাকে টেনে নিয়ে কোলবালিশ বানিয়ে শুয়ে পড়লেন। কি সুন্দর, নিজেকে কি পুতুল মনে হচ্ছে। সামান্য স্পর্শেই জ্ঞান হারাচ্ছি। কি এক নাজুক অবস্থা পড়ে আছি আমি। সকালে নাস্তার পর উনি বের হবেন।
আপুর ওখানে যাবেন? আমি যেতে চাইছি। উনি বললেন, রাতে আব্বুকে নিয়ে চলে আসবো, তুমি রেস্ট করো, তোমার রেস্টে দরকার। আমি ওনার এটা ওটা এগিয়ে দিচ্ছি, ওনার প্রত্যেকটা জিনিসে হাত দিতে আমার হাত কাঁপছে। গাড়ির চাবিটা বাপির রুমে। আমি দরজায় গিয়ে দেখলাম বান্দরটা মুহাইমিনকে কোলবালিশ বানিয়ে ঘুমাচ্ছে। আমি ভেতরে গেলাম না। সাকিবকে বললাম, গাড়ির চাবিটা। সাকিব দিল। ওনাকে চাবিটা দিতেই উনিও এগিয়ে এলেন। ড্রেসিং টেবিলের ওপরে থাকা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে আমার ঠোঁটের লিপস্টিক মুছে দিতে দিতে বললেন, এটা আর পড়ো না, হ্যাঁ। ইট টেস্টি ওয়ার্ড শুনেই আমার কান ঝালাপালা হয়ে গেল। গাল দিয়ে গরম ধোঁয়া বের হলো। তখনই বাইরে মামা এসে দাঁড়িয়েছেন। ডাকলেন ওনাকে। উনি বের হয়ে গেলেন। আমি দৌড়ে বিছানায় পড়ে বালিশ চাপা দিয়ে থাকলাম। উফ, এটা কোনো কথা! কিছুক্ষণ পর টের পেলাম কেউ পাশে। আমি সাথে সাথে বালিশ সরিয়ে স্বাভাবিক হবার চেষ্টা করলাম। দেখে উনি হাসছেন। আমি উঠতে নিলাম, উনি উঠতে দিলেন না। আরও হেলে আসলেন আমার দিকে। চোখে চোখ রেখে বললেন, এটা তোমার স্বভাব, তাই না? কোনটা? এই যে কিছু হলে বালিশ চাপা দিয়ে পড়ে থাকো। আমি বললাম, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। উনি ভ্রু দিয়ে ইশারা করে বললেন, যে কারণে এটা মুছলাম সেটা তো শেষ করা হলো না। ওই দিন দুপুরে বউ ভাতের পর প্রায় সব মেহমান চলে গেল। ওনার রেস্ট দরকার, তাই কেউ ভিড় করলো না। আমি অপেক্ষা করছিলাম কখন আব্বু আসবে। সবাইকে বিদায় দিয়ে বারবার ঘর টু বারান্দা করছিলাম। বিকেলের পর আব্বু এলেন। মোটামুটি সুস্থ, মাইন্ড স্ট্রোকের মতোই হয়েছিল। বাকি দিন কেটে গেল আব্বুর পাশে বসেই। রাতের দিকে আম্মুর পাশে বসেই ছিলাম। উনি আসলেন। আব্বুর ব্লাড সুগার চেক করলেন, প্রেশার মাপলেন, অক্সিজেন সিচুয়েশন চেক করলেন। তারপর ওষুধপত্রগুলো ঠিকমতো বুঝিয়ে দিলেন আমাকে আর আম্মুকে। 3 বেলা সময় ধরে ওষুধগুলো খাইয়ে দেবে। বাসায় থাকতে আব্বুর ওষুধগুলোও আমি খাইয়ে দিতাম। উনি চলে গেলেন। আমি বসেই থাকলাম, কি করব? আম্মু হয়তো সরাসরি বলতে পারলেন না। বললেন, রুমে অবশ্যই ওয়াটার পট নিও, সাথে কিছু স্ন্যাক্স। কিচেনের সেলফে তরিকের ওয়াটার পটটা আছে। আমি কিচেনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। লাইটও জ্বালাইনি। কি করব? কই যাব? আমার কোনো যাওয়ার জায়গা নেই। ওনাকে দেখলাম রুম থেকে বের হলেন। আমি একদম সেলফের সাথে লেগে থাকলাম। উনি এদিকটা দেখে চলে গেলেন। টের পেলাম ছাদে যাচ্ছেন। তারপরও আবারও রুমে ফিরে গেলেন। উনি কি আমাকেই খুঁজছেন? তখন মনে হলো কেউ এলো কিচেনের দিকে। কিচেনের দেওয়ালে লাগোয়া ফিল্টার থেকে পানি নিচ্ছিল বাপি। অন্ধকারে আমাকে খেয়াল করেনি। আমি বললাম, বাপি, ওনার ওয়াটার পটটা কোথায়? ওই উজবুকটা এমন এক চিৎকার দিল, আমারই জ্ঞান বের হয়ে যেতে গেল। ছেলে মানুষ এত ভয় পায় জানা ছিল না। আমি সাথে সাথে লাইট জ্বালালাম। সবাই দৌড়ে এসেছে। বাপি তখনও বুকে থুতু দিচ্ছে। বাসায় একটা ভূতনি নিয়ে এসেছো আম্মু, অন্ধকারে দাঁড়িয়ে থাকে। উনি কেমন চোখে তাকালেন। তারপর আমার হাত ধরে নিয়ে গেলেন রুমে। হঠাৎ এমন কাণ্ডে আমি হাসছিলাম খুব, কিন্তু ওনার চেহারার দিকে তাকিয়ে হাসি উবে গেল। রুমে এসে গেট আটকে দিলেন। আমার গলা শুকিয়ে গেল। কোথায় ছিলে তুমি? আমি তোমাকে মাত্র খুঁজে এসেছি। ছাদেও গিয়েছি, কিচেনেও গিয়েছিলাম। অন্ধকারে কি তুমি কি করছিলে? কি সমস্যা? সব সময় পালাই পালাই কেন? আমি চুপচাপ পড়ে থাকলাম। এই যে গত রাতের মানুষটা নই, এই যে কঠিন মানুষটা। উনি বললেন, কথা বলো, বলো কি সমস্যা। আমি শুধরে নিচ্ছি। তুমি যা চাইবে তাই হবে, তবুও স্বাভাবিক হও। আমি এবার সাহস করলাম।
আমি ওনার চোখ দুটো হাত দিয়ে ঢেকে বললাম, এই দুটো সমস্যা। উনি হেসে উঠলেন। এখন কি আমি তাকাবও না? এমনভাবে তাকালেন, আমি বললাম, এইভাবে তাকানো যাবে না। উনি আরেকটু অন্যরকম করে তাকালেন। আমি আবারও বললাম, না, এইভাবেও না। উনি আমার দিকে আরও প্রখর দৃষ্টিতে তাকালেন। আমি সেই দৃষ্টি টের পেলাম আর আমার ভুল বুঝতে পারলাম। আমি চুপ হয়ে মাথা নামাতে গেছি, উনি আমার গাল ধরে ফেললেন। হুম, মুখ নামাবে না। আমি বললাম, সরি। আমার চোখে আর্জি। ওনার চোখে প্রখরতা, সাথে দুষ্টুমি। উনি দৃষ্টি আরও প্রখর করলেন। আমার অন্তর কেঁপে উঠল। এক দৃষ্টি দিয়েই পড়ে ফেললেন পুরোটা হৃদয়। দৃষ্টিটা একদম হৃদয়ে গিয়ে বিদ্ধ হয়। আমি সেই দৃষ্টিতে মাতাল হয়ে যাচ্ছিলাম। আমি চোখ বন্ধ করতে নিলেই বলল, হুম, চোখ বন্ধ করলেই কঠিন পানিশমেন্ট পাবে। আমি আবারও আর্জি পেশ করলাম চোখে চোখে। সে আর্জি মঞ্জুর হলো না। আমি ভাবছি উনি হয়তো আমার জন্যই দৃষ্টি চেঞ্জ করছিলেন। একবারও টের পাইনি উনি এতটা সিরিয়াস হয়ে উঠছেন। আমি পাগল হয়ে যাচ্ছিলাম সেই দৃষ্টির গভীরতায়, কিন্তু চোখ সরানোর পারমিশন দিলেন না। আমার গলা শুকিয়ে গেল। আমি চোখে চোখে আর্জি জানিয়ে গেলাম। আমি নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। একটা সময় হার মেনে চোখ বন্ধ করে ফেললাম। আমি কাঁপছি। আবেগের এই খেলায় আমি বড্ড কাঁচা খেলোয়াড়। উনি আমার কানে কাছে ফিসফিসিয়ে বললেন, আমি সব সময় এইভাবেই তাকাই আর এইভাবেই তাকাবো। তোমাকে সহ্য করতে হবে। তোমাকেই সব সহ্য করতে হবে মেহবুব। সেই ফিসফিসানিতে পুরো স্নায়ুতন্ত্র ঝাঝা করে উঠল। আমি থরথর করে কেঁপে উঠলাম। সেই ধিমিস্বর ছড়িয়ে পড়ল প্রতিটি নিউরনে নিউরনে, প্রতিটি লোমকূপের গোড়ায়। আমার মনে হলো আমি পাগল হয়ে যাব। কি ঝড়কে বরণ করছি আমি! এ তো পাগলা ঝড়। এই ঝড় সামলানো কি আমার কাজ? বিয়ের 2 দিন পর সেই অঘটনটা ঘটালাম। আমি মিস ঘটন পটিয়সী। উনি নিচে আসছেন এটা দেখতেই আমি দৌড়ে গেলাম চাবি নিয়ে। আর দৌড়ে যেতে গিয়ে ডাইনিংয়ের চেয়ারে পা বাঁধল, আর সেই চেয়ার উল্টে আমার পায়ে পড়ল। ব্যাস, খানিকক্ষণ উঠতে পারলাম না। আর ধরাম করে পড়া চেয়ারের শব্দ চলে গেছে নিচ অবধি। আম্মু আমাকে ধরে বসে থাকলেন। আমার চোখ বেয়ে নামলো বর্ষার ঢল। বাপি গেট খুলে দিল। উনি দৌড়ে উঠে এসেছেন ওপরে। আমাকে আর আম্মুকে বসে থাকতে দেখে দৌড়ে এলেন। এসেই আমার পাটা আগে ধরে দেখলেন। দাঁড় করাতে চাইলেন, কিন্তু পারলাম না। পা ফেলতে পারলাম না, বেঁকিয়ে গেল। আমি তখন ওনার মুখের দিকে তাকাতে পারলাম না। চোখ দুটো একদম লাল করে আমার দিকে তাকালেন। চিবিয়ে চিবিয়ে বলেন, সব সময় ছোটাছুটি? বাপিকে বললেন, গাড়িটা বের করো। আম্মুকে বললেন, আম্মু, ওর বোরকা আনো। আম্মু বোরকা আনলেন না, আনলেন আমার বড় খিমারটা। সেটাই পরিয়ে দিলেন। বাপি ততক্ষণে নিচে হর্ন বাজাচ্ছে। উনি বললেন, আম্মু, বরফ দাও। আম্মু একটা 1/2 লিটারের পানির বোতল বরফ করা ছিল, সেটা বের করে দিলেন। আম্মু আমাকে ফু দিয়ে দিলেন। আমি ব্যথায় মরে যাচ্ছিলাম। উনি কোলে করে নিচে নিয়ে গাড়িতে বসালেন। তারপর পাটা দেখলেন ভালোভাবে। তারপর বরফটা লাগাতে থাকলেন আলতো হাতে। উনি শুধালেন, ভীষণ ব্যথা? আমি মাথা ঝাঁকালাম। পাটা ফুলে উঠেছে অনেকখানি। পায়ের পাতাতে হয়তো ফ্র্যাকচার হয়েছে। আমি কাঁদছি ফ্যাচ ফ্যাচ করে। টিস্যু দিয়ে চোখ মুছে দিচ্ছেন, অথচ আমার দিকে তাকাচ্ছেন না আর। উনি বললেন, আমি আব্বুকে কি জবাব দেব? 2 দিন হয়নি তার মেয়েকে এনেছি। ঝাপসা দৃষ্টিতে দেখলাম উনি
চোখ মুখ একদম শক্ত করে আছেন। কি অগ্নিমূর্তি নাকি মর্মাহত বুঝতে পারলাম না। হাসপাতালে পৌঁছে হুলুস তুলুস কাণ্ড বাঁধালেন ক্যাপ্টেন আহমেদ আল তারিফ। ওনার বন্ধু একজন ডাক্তার। খুব দ্রুতই সব হলো। এক্স রে ধরা পড়ল মেটাটার্সাল আর টার্সাল মিলিয়ে হাড় ফাটছে 6টা। কিছু পেন কিলার দেওয়া হলো, আরও ওষুধপত্র প্রেসক্রাইব করে আর কি কি করতে হবে সব বলে দিলেন। বেড রেস্ট আর 4 সপ্তাহের। উনি বাসায় ফোন দিয়ে ডিপ ফ্রিজে পানি রাখতে বললেন। প্রধান ট্রিটমেন্ট বরফ দিতে হবে অনবরত, আর বেড রেস্ট। অবশ্য এই পুরোটা সময় বরফ দিয়েই যাচ্ছেন একজন নার্স, তাই ব্যথাটা বেশ খানিক কমেছে। বাসায় ফিরেছি রোগী হয়ে। আমি মূলত এসেছিলাম রোগীর সেবা করতে। বিয়েটাও তাড়াতাড়ি হলো ওনার সেবা করব সেই সিদ্ধান্তে। এখন উল্টো, উনি 3 বেলা আমার সেবা করছেন। বরফ দেওয়ার পুরোটা দায়িত্ব উনি পালন করলেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উনি আমার দিকে তাকাচ্ছেও না, আবার কথাও বলছে না। আমি ছটপট করছি। কি করলে উনি মানবেন? আমি কয়েকবার সরিও বলেছি, কিন্তু আমার কঠিন পুরুষের এত শক্ত কঠিন রূপ কি আমার জানা ছিল? পরের দিন সকালে আম্মুকে বললেন আমার ফিরতে হবে, রিপোর্ট করতে বলেছে এই সপ্তাহে। আমার প্রাণ বের হয়ে গেল। এত দ্রুত সময় ফুরিয়ে গেল। ওই দিন সকালে খাবার নিয়ে যখন এলো আমি বললাম সরি, আমি বুঝতে পারি নাই ওইভাবে পড়ে যাব, প্লিজ। উনি আমার চোখের দিকে না তাকিয়ে খাইয়ে দিচ্ছেন। তারপর যখন ওষুধ দিলেন আমাকে, সেটা খাইয়ে চলে যেতে নিলে আমি হাত আঁকড়ে ধরলাম। উনি হাতের দিকে তাকালেন। আমি ছাড়িয়ে না, উনিও যাচ্ছেন না। হাত ধরে কাছে টানতে চাইলাম, কিন্তু বিশাল মানুষটাকেও নাড়াতে পারলাম না। চুপচাপ দাঁড়িয়ে থাকলো। পুরো 1 দিন হয়েছে উনি এমনটা করছেন। আমি এবার কান্না করছি আর বললাম আর এমন হবে না, ওয়াদা করছি, প্লিজ। উনি বসে পড়লেন। আমি সাথে সাথেই এক পাশ থেকে ওনাকে জড়িয়ে নিয়েছি। উনি যা রাগ করার করুক, আমি মানব না। উনি কেন আমাকে দূরে রাখছেন? আমি কি কিছু ইচ্ছে করে করেছি? উনি আমার সাহস দেখে অবাক হলেন মনে হয়। উনি পাশ ফিরে আমার দিকে তাকালেন। আমিও ওনার চোখের দিকে তাকালাম। উনি তাকিয়েই থাকলেন। আমার সাহস আরও বেড়ে গেল। ওনার মান ভাঙাতে আমি সেই দিন অনেকগুলো সাহসী কাজ একসাথে করলাম, যেটা এমনি সময় ভাবতেও আমার গায়ে কাটা দিত। আব্বু আম্মু মুনাইমিনকে সবাই আসলো। আব্বু তো ভীষণ মর্মাহত হলেন। অনেকক্ষণ কথাই বললেন না, চুপচাপ আমার হাত ধরে বসে থাকলেন। কিভাবে হলো বাবা? একটু শান্তভাবে চলাফেরা করবে না? আমি কি বলবো? আব্বু নিজে বসে বসে ফল কেটে খাওয়ালেন। আব্বুর অফিস আছে, বিয়ের জন্য কয়েকদিনের ছুটি নিয়েছিলেন, তাই যেতেই হবে। আমাকে দোয়া কালাম পড়ে ফু দিয়ে গেলেন। এই কাজটা আব্বু ছোটবেলা থেকেই করতেন। কখনো সামান্যতম বিপদ হলেই আব্বু বারবার আমাদের দোয়া পড়ে ফু দিয়ে দিতেন। আম্মু থাকলেন সারাদিন। কি করলি? ছেলেটার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। নিজেকে দোষী মনে করছে। এখানে ওনার দোষ কোথায়? এত বছর কিছু হলো না, আর ওর কাছে নিয়ে আসছে, আর অমনি এত বড় দুর্ঘটনা। ওই দিন সারাদিন উনি বাসাতেই থাকলেন, কিন্তু আম্মু আমার পাশে থাকায় বারবার দরজা দিয়ে দেখে চলে যাচ্ছিলেন। আম্মু সেটা বুঝলেন, তাই সন্ধ্যার দিকে মুয়াইমিনকে নিয়ে চলে গেলেন। বাপি পৌঁছে দিল। রাতে রুমে ঢুকে সেই ফোন কথা বলছেন আর এটা ওটা করছেন। কথা শেষে আমার পাশে বসলেন। আমাকে কোলের মধ্যে টেনে নিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি ঢাকা ফিরে যাবে কিভাবে? তোমার সেমিস্টার ফাইনাল কবে? সামনের মাসে। ক্লাস করা লাগবে না?
কতগুলো পরীক্ষা মিস দিয়েছো এই পর্যন্ত? আমি মাথা নিচু করে ভাবলাম। উনি বললেন, এতগুলো বছর কোনো অঘটন ঘটলো না, আর যখনই আমি আমার বুকে আনলাম অমনি এত বড় ঘটনা হলো। ওনার কণ্ঠে লুকানো দুঃখটা আমি স্পষ্টই বুঝতে পারলাম। সান্ত্বনা দিতে না পা উঠিয়ে বললাম, এই দেখেন, আমি একদম সুস্থ, কোনো ব্যথা নেই, ফোলাটাও কমে গেছে। উনি সত্যি উঠে গিয়ে পাটা ভালোভাবে দেখলেন। কি অবস্থা! আমি মাথা নিচু করে বসে থাকলাম। উনি দীর্ঘশ্বাস ছাড়লেন, মনে হচ্ছে ভাবছিলেন কি করবেন। আমিও চিন্তায় পড়ে গেলাম। পা সুস্থ না হওয়া অবধি উনি ছাড়বেন না। আবার ক্লাস পরীক্ষায় মিস যাচ্ছে। আমিও ভাবতে বসে গেলাম। গতদিনও সিআরে মেসেজ পেলাম, পরশুদিন আরেকটা সিটি আছে, কিন্তু কি করার। আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধুই একজন, কিন্তু সেই একজনই আমার ক্লাস পরীক্ষা নিয়ে বেশি ততষ্ট। উনি ঠিক করেছিলেন বিয়ের শেষে উনি ফিরে যাবার সময় আমাকে হলে রেখে যাবেন। সপ্তাহখানেক ব্যাপার, কিন্তু পা ফাটিয়ে আমি পড়ে রইলাম। আর ওনারও সময় ফুরিয়ে আসছে। আমিও ভাবছি, সেও ভাবছে। আমি খেয়াল করিনি সে আমার দিকেই তাকিয়ে। আমি কানের কাছে চুল একটা একটা করে টেনে নিয়ে কামড়াচ্ছি আর ভাবছি। এটা বলতে গেলে আমার আরেকটা অভ্যাস, চিন্তা করলেই চুল কামড়ায়। হঠাৎ খেয়াল করলাম উনি আমার দিকেই তাকিয়ে, কি অদ্ভুত দৃষ্টিতে। আমি সাথে সাথে চুল ছেড়ে দিয়েছি। উনি আরও এগিয়ে আসলেন। পিকুলিয়ার ওমেন, আর কি কি স্বভাব আছে তোমার? আমি থতমত খেয়ে গেলাম। নেই নেই না, আমি ঝাঁকালাম। নেই। কেমন করে তাকালেন আর তাকিয়েই থাকলেন। আমি বুঝলাম বিপদ সংকেত 7 ছাড়িয়ে মহা বিপদ সংকেত 8-এর পথে। আমি এইবার কই পালাই। আমি বালিশ হাতে নিয়েছি, চেহারা ঢাকবো। উনি ওইখান থেকেই হাত বাড়িয়ে বালিশটা ধরে নিলেন। বললেন, আজ থেকে আমি তোমার বালিশ, আমাকে দিয়ে তোমাকে ঢাকো। তারপর কেটে গেল কতগুলো দিন, মাস, বছর। আমি সেবার 2 সপ্তাহ পর ঢাকায় ফিরলাম। আম্মু রেখে গেলেন, আর উনি তো আরও আগেই আমাকে বিদায় জানিয়ে পাড়ি জমালেন ওনার ইউনিটে, বান্দরবন ক্যান্টনমেন্টে। প্রত্যেকবার ফিরে যাবার সময় উনি আমাকে আম্মুকে পুরোপুরি বিদায় জানিয়ে যান। এটা ওনার অভ্যাস। আর আমি কেঁদে কেটে একাকার হই। আমি তার থেকে বিদায় নিতে চাইতাম না একটু, কিন্তু উনি কি মানবেন? উনি খুব সুন্দরভাবে বলে যেতেন সেই ধারালো কথাগুলো, যেগুলো ক্ষত বিক্ষত করতো আমাকে। আমি চাইতাম সব ছেড়ে ছুড়ে যতদিন বেঁচে আছি তার পাশেই থাকবো, কিন্তু উনি, পাহাড়ি মানুষটা পাহাড়ের মতোই অবিচল। পড়াশোনা শেষ করে আমার কাছে এসো। কিন্তু এটা যে কেন শেষ হয় না, এত বছর লাগে পড়াশোনা শেষ হতে। আমি ত্যক্ত বিরক্ত। সেবার ফিরলাম তো, কিন্তু ফিরল কি আমার মন? ক্লাস পরীক্ষায় ব্যস্ত সময় কাটলেও আমার মন পড়ে থাকলো বান্দরবনের অফিসার্স মেসের সেই ছোট্ট রুমটিতে। মানুষটা কি করে, মানুষটা কই, শুধু ওই চোখ জোড়া দেখতে ইচ্ছা হয়, যে চোখ জোড়ায় আমার রাজ্যের জড়তা, লজ্জা। অথচ সামনে না থাকলে বারবার ওই চোখ জোড়াকেই মিস করি, ওই ধারানো চাহনিকে। প্রথম সে ভীষণ কাঁদতাম, কেন জানি না। ফোন দিলে যখন কথা বলতে পারতাম না, তখন বুঝতেন আমি কাঁদছি। আমাকে শান্ত করতে কত কথা যে বলে যেতেন। সেই সব কথা এঁকে যেত আমার মানসপটে। 1.5 মাসের মাথায় যেই দিন সেমিস্টার ফাইনাল শেষ হলো,
ফ্যাকাল্টি বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে নামছি, তখনই হাস্যরত ওনাকে দেখলাম বিল্ডিংয়ের সামনেই। আমি উন্মাদ হয়ে গেলাম। দ্রুত সিঁড়ি বেয়ে নেমে ঝাঁপ দিয়ে পড়লাম সেই পরম আকাঙ্ক্ষার জায়গাটাতে। আমি আবারও কাঁদলাম। উনি বললেন, এই তো আমি। তবে কেন এই কান্নাকাটি মেহবুব? সেই পরন্ত সন্ধ্যায় তেমন কেউ ছিল না বিল্ডিংয়ের সামনে, তবুও তিনি আমাকে নামিয়ে দিলেন। চুপচাপ বললেন, পাবলিক প্লেস। তারপর আমাকে নিয়ে চললেন ওনার হোস্টেলে, যেখানে উনি উঠেছেন। স্বপ্নের মতো কাটলো 2 দিন। আমাকে খুলনা পৌঁছে দিয়ে উনি ফিরলেন বান্দরবন। তারপর মাস 6 পর ওনাকে না জানিয়ে একদিন বান্দরবনে চলে গেলাম। ক্যান্টনমেন্টে আমাকে সাহায্য করলেন নির্ঝর ভাইয়া। উনি তখনও কোয়ার্টার নেননি। পরিবার নেই, কোয়ার্টার কেন? অফিসার্স মেসেই থাকতেন। নির্ঝর ভাইয়া আমাকে ওনার রুমের চাবি এবং মেস কমান্ডারের কাছ থেকে পারমিশন ম্যানেজ করে দিলেন। উনি আসার আগে লুকিয়ে থাকলাম। উনি গেট খুলেই যখন আমাকে আবিষ্কার করলেন, পুরো শক হয়ে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। চোখ মুখে কি অপার বিস্ময়! আমার স্বপ্নের মানুষটার সেই স্তব্ধ হয়ে যাওয়া রূপটা আমার এত এত ভালো লাগলো। আমি হেসে চললাম অবিরত। তারপর স্তব্ধতা কাটিয়ে উনি আমাকে তুলে নিয়ে সাই সাই ঘোরালেন। ওনার সেই পাগলা হাওয়া ভেসে গেলাম আমি। ভেসে গেল দীর্ঘ প্রতীক্ষা। তারপর কি সুন্দর কয়েকটা দিন, একদম সোনার খাঁচায় বন্দি করে রাখার মতোই। উনি ছুটি নিয়ে আমাকে ঘুরিয়ে নিয়ে এলেন নীলগিরি, নীলাচল, চিম্বুক পাহাড়, রোমাবগা লেক। আমি আমার আজন্মকালের সাথী কেনু আঙ্গুল ধরে ঘুরে বেড়ালাম জীবনের এই পথ। প্রাগৈতিক হাসির যুগের গুহা থেকে শুরু করে পাহাড়ি নদী, গিরিপথ ছাড়িয়ে হাজার হাজার মাইল। আমি ওনার এক হাতের সাহায্যে আমাকে কোলে নিয়ে হেঁটে গেলেন কত শত রাস্তা। ওই পাহাড় থেকে সে পাহাড়, এই ঝর্ণা থেকে ওই নদী। নিজ হাতে নৌকায় বয়ে নিয়ে চললেন আমার জীবন তরির অসাধারণ মাঝি। সেবার সবচেয়ে ভালো লাগছিল হর্স রাইডিং। আর্মি ইকুয়েস্টার্ন ক্লাবের সেই স্নিগ্ধ বিকেলটা ছিল জীবনের সবচেয়ে চমকপ্রদ বিকেল। আমি প্রথমে ভাবতেও পারিনি ওনার পরিকল্পনা কী। যখন একজন সৈনিক একটা উজ্জ্বল বাদামি ঘোড়া নিয়ে এগিয়ে এলো ওনার দিকে, রাইডিং হেলমেটটা এগিয়ে দিতেই উনি পরে নিলেন আর ঝাঁপ দিয়ে উঠে পড়লেন বাদামি ঘোড়াটার পিঠে। সেটা দেখেই আমার হুঁশ উড়ে গেল। উনি আমার ফ্যাকাশে মুখ দেখে মিষ্টি করে হেসে হাত বাড়িয়ে দিলেন। আমি ধরলাম না, আমি ভয় পাচ্ছিলাম। ভীষণ সাথে উচ্ছ্বাস, নতুন চমক। বিকেলের নরম সোনালি রোদে চিকচিক করছিল ঘোড়ার পিঠ। উনি বললেন, ডোন্ট মুভ, স্টে রাইট হেয়ার, আই এম কামিং। বলে ঘোড়া ছুটিয়ে দিলেন ক্লাবের ট্র্যাকে। ঘন গাছপালায় ঘেরা শান্ত শীতল সেই ট্র্যাক। আমি তাকিয়েই দেখলাম তেজস্বী সেই নজওয়ান ঘোড়া সাওয়ার। সেই যুগ যুগ ধরে ছুটে বেড়াচ্ছে এই পৃথিবী আনাচে কানাচে, ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে সকল মিথ্যার দুর্গ সেই নাঙ্গা তলোয়ার হাতেই। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলাম আমার স্বপ্নের পুরুষের দিকে। এটা কি সত্যি উনি, আমার আহমেদ আল তারিক? এই যে একদম ভিন্ন রূপের মানুষ, যে রূপ আমি দেখিনি কখনো। উনি মুহূর্তেই চোখের আড়াল হয়ে গেলেন। আমি দাঁড়িয়ে থাকলাম দুরু দুরু বুকে। খানিকটা সময় পার দেখলাম তীব্র বেগে ঘোড়া ছুটিয়ে আমার দিকে এগিয়ে আসছেন। আমি ভয় পাচ্ছিলাম। সৈনিক বললেন, ম্যাডাম, স্থানচ্যুত হবেন না, ভয় নেই, স্যার অনেক দক্ষ। বাতাসের বেগে ছুটে আমার সামনে এসে হালকা ঝুঁকে এক লহমায় উঠিয়ে নিলেন।
আমাকে ওনার ডান হাতের সাহায্যে আঁকড়ে ধরলেন পরম প্রশান্তির জায়গাটাতে। আমি খুশিতে চিৎকার দিয়ে উঠলাম। তারপর তারপর শুধুই ছুটে চলা অবিরত। আমি যখন ঠিকভাবে বসে ওনাকে ধরে নিয়েছি আস্তে পিষ্টে, তখন উনি ছেড়ে দিলেন আমায়। দুই হাতের সাহায্যে ছুটালেন ঘোড়ার লাগাম। ছুটলেন কত শত মাইল। আমি মুগ্ধ হয়ে বাকরুদ্ধ হয়ে পড়ে থাকলাম। বেশ সময় পর উনি বললেন, সামনে তাকাও, চোখ মেলো। তীব্র বাতাসে আমি ভেসে যাচ্ছিলাম। বাতাসের সেই তোড়ে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। আমি জানি না আমাকে নিয়ে কোথায় ছুটলেন, আমার জানার দরকারও ছিল না। আমি শুধু জানলাম আমি ভাসছি জীবনের ভেলায়, উড়ছি বাতাসের বেগে। উনি এভাবে চলতে চলতে আরেকটা কথা বললেন। একজন মেজরকে দেখিয়েছিলেন নিজ স্ত্রীকে এইভাবে ঘোড়ায় চড়াতে। সেই দিন ওনার ইচ্ছে হয়েছিল আল্লাহ যদি কখনো সুযোগ দেয় তবে আমাকে নিয়ে এমনভাবে ঘোড়ায় চড়াবেন। গতকাল চিবুক পাহাড়ে ঘোড়া দেখে ওনার সেই কথা স্মরণে এলো। আমি বললাম, যদি আমাদের বিয়ে না হতো? ওই ধারালো চোখের চাহনি দিয়ে তাকিয়ে বললেন, কিভাবে হতো না বলো? আমি কি তোমাকে অন্য কাউকে হতে দিতাম? আমি সে চোখের দিকে তাকিয়ে দেখলাম কি আত্মবিশ্বাস। তারপর চোখের ইশারায় আকাশ দেখিয়ে বললেন, ওই দরবারে আর্জি জানিয়ে রেখেছিলাম। উনি কি এই নগণ্য বান্দার আর্জি ফেলতেন? আমি বাতাসে ভাসছিলাম আর ওনার মুখের দিকে তাকিয়েছিলাম। আর যদি মারা যেতাম তখন তুমি কি করতে, সেটা তোমার ব্যাপার ছিল। আমি আবারও কাঁদলাম। উনি আমার সেই চোখের পানি ঝরতে দিলেন না। উনি কি করলেন সেটা বলা যাবে না। উনি আমাকে নিয়ে চললেন পাহাড় পেরিয়ে অন্য পাহাড়ে। পাহাড়ি ঢালু রাস্তা বেয়ে নামার সময় ভীষণ ভয় লাগছিল আমার। উনি আগে আগলে নিলেন শক্ত করে। আমি আছি তো। জীবনের এত রং রূপ, সতেজতা, প্রাণবন্ততা, টগবগিয়ে ঘোড়ার পিঠে ছুটে চলার মধ্যে যে কি ছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি অনন্তকাল ধরে যেন এটারই প্রতীক্ষায় ছিলাম। এই জীবনের উনি আমাকে জীবনের সকল বৈচিত্র্যের সাথে পরিচয় করিয়ে দিলেন। সকল আনন্দের সাথে সেতু বন্ধন তৈরি করে দিলেন। আমার যে উচ্ছ্বাসে উনি হলেন বিস্ময়িত। আমি বাকরুদ্ধ হয়ে তাকালাম। জীবনের এত আনন্দ, আল্লাহর সৃষ্টি কি অপার সৌন্দর্য, মহিমা, সব কিছু ভরিয়ে দিল আমার জীবনের প্রতিটি কোণা। আমরা দুজন নতশির নগণ্য বান্দা সন্তুষ্ট চিত্তে সিজদা বন্ধ পড়ে থাকলাম মহান রবের দরবারে। আমাদেরকে আপনার করুণা থেকে কখনো নিরাশ করবেন না, কখনো মুখ ফুরিয়ে নেবেন না। বান্দরবন ট্রিপটা ছিল এক রকমের অঘোষিত হানিমুন। আমি তাকে সারপ্রাইজ করতে এসে নিজেই সারপ্রাইজড হয়ে ফিরে এলাম। তবে সাবধান করলেন, তাকে না জানিয়ে এত বড় পদক্ষেপ আর কখনো যেন না নেওয়া হয়। প্রত্যেকবার যখনই ওনার সাথে দেখা হয় আমার কাছে মনে হয় এ আমার নতুন বিয়ে। আমরা সবসময় থেকে গেলাম নিউলি ম্যারিড কাপল। এত কিছুর মাঝে আমাদের যে ঝামেলা হয় না তা নয়। আমি তো এখন বেশ বিদ্রোহী ওনার মতে। মাঝে মাঝেই নাকি বিদ্রোহ ঘোষণা করি, তবে প্রত্যেকবার পরাস্ত হই সেই দৃষ্টির কাছে। সেই বড় বড় অপরিসীম সুন্দর দুটি চোখ। উনি যেন জানেন কিভাবে আমাকে পরাস্ত করতে হবে। যখন আর আমার সাথে পারেন না তখন চুপচাপ আমার দুহাত চেপে ধরে সামনে বসে পড়েন। তারপর ওই ভয়ঙ্কর চোখ জোড়া দিয়ে তাকিয়ে থাকলেই আমি কুপোকাত। এখনও প্রত্যেকবারই সেই লুকোচুরি খেলা। প্রথম ভীষণ লজ্জা পেয়ে লুকাতাম, কিন্তু যখন লজ্জা অনেকটাই কমে গেছে তখনও লুকাই, কারণ উনি ব্যাপারটা ভীষণ পছন্দ করেন। উনি খুঁজে হয়রান হন
কারণ এখন আর আমি সেই অবাধ বালিকা নই। আমি এখন মেজরের স্ত্রী। বুদ্ধি বাড়ছে, সাথে কর্মদক্ষতাও। এখন আমাকে খুঁজে পেতে তার বেশ বেগ পেতে হয়। আমি ওনার পছন্দের লিস্ট মুখস্থ করে ফেলেছি। প্রত্যেকবার সবগুলো কাজ আমি রিপিট করি ওনার মুখের ওই তৃপ্তির হাসি দেখার জন্য, ওনার মুখের ওই প্রশান্তি হওয়ার জন্যে। প্রত্যেকবার আমি তাকে একটা বিষয় বোঝানোর চেষ্টা করতাম। সে বুঝতে চাইতো না কখনোই, এবং সে ব্যাপারে কথা বলতেও পছন্দ করতো না। একদম মিউট হয়ে থাকতো। বারবার আমার আকুতি আর তার কাছে প্রত্যাখ্যাত হতো। কিন্তু প্রত্যেকবার বিদায় নেওয়ার সময় উনি যে কথাগুলো বলতেন, তখন আমার মনে হতো আমার হাতে সময় কত কম, কিংবা আমার হাতে আর কোনোদিনই সুযোগ আসবে না। আর তাই আমিও একবার করলাম বড় পাগলামি। তাকে বুঝতেই দিলাম না মোটেও। কিন্তু যখন সত্য প্রকাশিত হলো, উনি ছুটে এলেন বান্দরবন থেকে একদম উদ্ভ্রান্তের মতোই। সেইবার মাসখানেক পার হয়েছিল আমাকে হলে রেখে উনি ফিরেছেন। একদিন সেন্সলেস হয়ে পড়ে গেলাম। সানি জ্যোতিরা আমাকে হাসপাতালে নিয়ে গেল। আম্মুকে ফোন দিল। ফোন পেয়েই আম্মু যেন উড়ে এলেন। এই দিনের প্রতীক্ষায় যেন উনি ছিলেন। ডাক্তার বলল প্রেশার ডাউন হয়ে সেন্সলেস। তারপরও কিছু টেস্ট দিল। টেস্টে ধরা পড়ল সেই সত্যিটা। আম্মু ওনাকে কিচ্ছুটি বললেন না, কারণ আম্মুও জানতেন উনি শুনলে খবর আছে। কারণ একটাই, আম্মু আমাকে খুলনা নিয়ে চলে এলেন। সেদিন রাতে যখন আমি আম্মুর রুমে এলাম, আম্মু ভিডিও কলে কথা বলছিলেন ওনার সাথে। আমি বেখেয়ালে ওনার ভিডিও রেঞ্জের মধ্যে এসে পড়লাম। আমাকে দেখে ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ও এখানে কেন? কবে গেল? ক্লাস চলে না? কালকেও তো কথা হলো। একটু অসুস্থ বাবা, তাই নিয়ে আসলাম। হলের খাবার খেতে পারে না, তাই একটু যত্ন আত্তি করে পাঠাবো। ভাবি লুকোচুরি ব্যাপারটা জানতো না। সে কোথা থেকে উড়ে এসে তখন বাড়িতে ঢুকেছে। ভাইকে দেখেই বলে ফেলল, ভাইয়া চাচা হচ্ছি। আনন্দে তো আমার নাচতে ইচ্ছে করছে। তুমি এখনো ওখানে কিভাবে? ব্যাস একটা কথা, তারপর সব ঠান্ডা। আম্মু বাপির পিঠে দিলেন এক ঘা। আমি এক পাশ থেকে ওনার থমথমে চেহারা দেখছি। উনি শুধু আম্মুকে একবার জিজ্ঞাসা করলেন, আম্মু কথাটা সত্যি? আম্মু আমদা আমদা করে বললেন, আলহামদুলিল্লাহ আব্বু, আলহামদুলিল্লাহ পড়ো। উনি খট করে ফোনটা কেটে দিলেন। পরের দিন ভোরেই পৌঁছে গেলেন খুলনা। বলতে গেলে ছুটে এলেন বান্দরবন থেকে একদম উদ্ভ্রান্তের মতোই। তারপর ড্রয়িংয়ের সোফায় এসে বসে থাকলেন চুপচাপ। চেঞ্জ অবধি করলেন না। আম্মু শরবত দিলেন, সেটাও খেলেন না। বসে থাকলেন চুপচাপ। আম্মু ছেলেকে স্বাভাবিক করতে বলে উঠলেন, হবু বাবা মিষ্টি বাদে বাসায় ফিরেছে, এটা কোনো কথা? উনি আম্মুর দিকে এমনভাবে তাকালেন, আম্মু আর কিচ্ছুটি বললেন না। রুমে চলে গেলেন। আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম। উনি খেপেছেন খুব। পুরোটা আমার পাগলামি। ওনার ভয় আমাকে নিয়ে, আমার ওয়েট গেইন করা নিয়ে। এত খাই, সব খাবার কই যায়? উনি বললেন, এত ক্যাডেট মানুষ করলাম আর স্ত্রীর ওয়েট গেইন করাতে পারলাম না। উনি বলেছিলেন অনার্স শেষ হোক, আমিও ঢাকাতে আসি, তারপর দেখা যাবে। কিন্তু আমি তা মানি নাই। পুরো একটা সকাল ড্রয়িং রুমে বসে থেকে রুমে আসলেন। আমি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েই ছিলাম। উনি আমার পাশে এসেই শক্ত করে আমাকে আগলে নিলেন, সেই প্রথম দিনের মতোই। মাত্র কিছুক্ষণ। আজ আমার কান্না পেল না, পেলাম ভয়। তখন আমার মনে হলো সিদ্ধান্তটা আসলেই হঠকারী হয়েছে। ওনার অনুমতির প্রয়োজন ছিল। তারপর
আমার হাত ধরে আম্মুর রুমে নিয়ে আম্মুর হাতে দিয়ে বললেন, তোমার মেয়ে যেন আমার সামনে না আসে। কি করে বসবো বুঝতে পারছি না। দুপুরে খেতে বসেছি। উনি এসে সোফায় বসেছেন, চুপচাপ দেখছেন ঠিকমতো খাচ্ছি কিনা। তারপর সারাদিন আম্মুর রুমেই ঘুমিয়েছিলাম। শরীর ভীষণ ক্লান্ত আমার। রাতের দিকে রুমে গেছি, কিচ্ছু বললেন না। সেটা দেখে সাহস বেড়ে গেল। উঠে কাছে এগিয়ে গিয়ে ওনার সামনে দাঁড়িয়েছি। মানুষটাকেও দেখছি, অথচ একবারও ছুতে পারছি না। এটা কোনো কথা? উনি সরে গিয়ে ডাকলেন, আম্মু, তোমার মেয়ে এই রুমে কেন? নিয়ে যাও সামনে থেকে। আমি গেলাম না। আম্মুও আসলো না, কারণ আমি নিষেধ করেছি। আমার লড়াই আর কত উনি লড়বেন, তাই আমি চেষ্টা করি। উনি কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে গেলেন। সেই যে এসেছেন, একটাবার চোখ তুলে তাকাননি, একবারও না। আমিও রুম থেকে বেরোলাম পিছু পিছু। উনি বাপির রুমে গেলেন, আমিও। বাপি বেচারা ইশারায় শুধালো, আমি কই যাব? উনি বের হয়ে ছাদে গেলেন, আমিও। পিছু পিছু ঘুরতে সেই আনন্দ লাগছে, শুধু ভয় লাগছে যদি ধমকি দেন। ওনার রাগ সম্পর্কে আমার ততদিনে বহুত অভিজ্ঞতা হয়েছে। তবে এইবার আনন্দের ব্যাপার এই যে আমি যাই করি উনি কিচ্ছু বলবেন না, কারণ আমি অসুস্থ। আর সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছি। ছাদে বসে বসে বোর হচ্ছিলাম। কিচেনে এসে কফি বানিয়ে নিলাম ওনার পছন্দের। গিয়ে দেখি কপালে আঙুল ঠেকিয়ে বসে আছেন। সামনে কফিটা এগিয়ে দিতেই এমন রক্তচক্ষু দৃষ্টিতে তাকালেন, আমার অন্তরাত্মা খোঁচা ছেড়ে পালিয়ে গেল সেই ভয়ঙ্কর দৃষ্টি। আসার পর প্রথম দৃষ্টি দিলেন, তবু এত ভয়ঙ্কর। উনি রেগে গেলে কিংবা কষ্ট পেলে চোখের শিরাগুলো লাল হয়ে ওঠে। আমার এবার কান্না পেল। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নেমে এলাম। উনি টের পেলেন, তবু এলেন না। আমি বিছানায় গিয়ে বালিশ চাপা দিয়ে শুয়ে পড়েছি। খানিকক্ষণ পর টের পেলাম বালিশটা কেউ সরিয়ে দিল। আমি চোখ খুললাম না। উনি আমার দিকে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ। সেটা টের পেলাম, হয়তো এটাই ভাবছেন, নিজের সেই পিচ্চি স্ত্রী এতটা অবাধ্য হয় কিভাবে। কখন ঘুমিয়ে গেছি টের পাইনি। সকালে ওনাকে পেলাম না, হয়তো মর্নিং ওয়ার্কে গেছেন। ফিরলেন মরিয়া আপুকে সাথে নিয়ে। উনি ডাক্তার। আমার সার্বিক দিক বিবেচনা করে আমার ডায়েট চার্ট কেমন হওয়া উচিত, আমার কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, সব আলোচনা করলেন। আপু ওনাকে আশ্বস্ত করলেন, সব ঠিক আছে, ওয়েটটা বাড়াতে হবে, এত চিন্তা করো না, সমস্যা হবে না, আশা রাখছি। শুধু খেয়ালে রেখো ঠিক মতো খাই কিনা। সকাল পেরোলো, দুপুর গড়িয়ে যাচ্ছে, উনি কিচ্ছুটি বলছেন না। আমার আর ভালো লাগলো না। মানুষটা এমন করলে কেমন লাগে। সরি বলেছি 1000 বার, জড়িয়ে ধরতে গেছি 1000 বার, বারবার ফিরিয়ে দিচ্ছেন। উনি কাভার থেকে কাপড় নামাচ্ছিলেন। আমি এগিয়ে গিয়ে আমার 3 পিস নামাতে গেলাম। অমনি মাথাটা ঘুরে উঠল। কাভারে হেলান দেওয়ার আগে উনি ধরলেন। একটু মাথা ঘুরে উঠেছিল, কিন্তু উনি ধরাতে ইচ্ছাকৃত কিছুক্ষণ ওনার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েই থাকলাম। উনি আমার চেহারার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছেন আমি নিশ্চিত। আমি ওনার অনুসন্ধিত দৃষ্টি দেখে হেসে ফেললাম। উনি আমার ডান গালটা 2 আঙ্গুল দিয়ে চিমটি দিয়ে ধরলেন বেশ জোরে। ধরেই থাকলেন। সত্যি ব্যথা পাচ্ছিলাম। আমার গাল লাল টকটকে হয়ে যাচ্ছে, টের পাচ্ছি। কাঁদো কাঁদো চেহারা করে বললাম, আমি অসুস্থ, আমাকে মারছেন? উনি চোখের দৃষ্টি গাঢ় করে বললেন, এতটা অবাধ্য তুমি কি করে হতে পারো মুনিবা? সময় চলে যাচ্ছিল, নিজের দিকে তাকিয়েছ কখনো?
আমি মাথা নাড়ালাম। হুম। উনি বিরক্তিমাখা ভ্রু দিয়ে বললেন, হুম হুম এই যে আপনার সময়গুলো এত মহামূল্যবান, 1.5 দিন পেরিয়ে গেল, আপনি একবারও ভালোবাসলেন না। এত সুন্দর একটা খবর দিলাম, তবুও থাকবেন আর কয়দিন? তাহলে কি সময় ফুরিয়ে যাচ্ছে না? উনি হতাশ হয়ে ছেড়ে দিলেন। এখন কি সত্যি মাথা ঘুরেছিল? আমি বললাম, একটুখানি। এই শরীর নিয়ে তুমি কি করবা আমি ভাবতেই পারছি না। মাথা ভারী হয়ে আসছে। আপু আমাকে জেলে পাঠাবেন নিশ্চিত। আপনি জানেনই না, আপু নাতি নাতনির নাম ঠিক করা শুরু করে দিয়েছেন। খুশিতে কয়েকটা ডিগবাজিও দিয়েছেন নিশ্চিত। উনি কেমন অদ্ভুত চোখে তাকালেন, কটমট দৃষ্টি, একদম খেয়ে ফেলবেন। তোমার পানিশমেন্ট তোলা থাকলো মিসেস তারিক। সুস্থ হওয়ার পর অবশ্যই পাওনা পরিশোধ করা হবে। আমি মনে মনে বললাম, ততদিনে ভুলে যাবেন। উনি আমার চোখের হাসি দেখে বুঝলেন মনে হয়। বললেন, হাসবেন না তারিক, এত সহজে পানিশমেন্টের কথা ভোলে না। অসুস্থ আমি, বহু কষ্ট সেবার তাকে মানালাম। 3 দিনের ছুটিতে ছিলেন, আমাদের রেখে ফিরলেন। আমি খানিকটা সুস্থ হওয়ার পর ডোমেস্টিক ফ্লাইটে ঢাকা পৌঁছালাম। যশোর টু ঢাকা। প্রেগনেন্সির জন্য প্লেনও চড়তে পারলাম। সেই আনন্দে সকল কষ্ট উবে গেল। জীবনের প্রথম প্লেন জার্নি। বক্সিবাজারের শিক্ষা বোর্ডের পাশেই একটা ভালো ফ্ল্যাট দেখেছে বাপি, সেখানেই উঠলাম। ঢাবিতে যাওয়া আসা সুবিধা হবে। আম্মু আমাকে একা ছাড়লেন না, এই জন্য আমার 2 আম্মু কিছুদিন পর পর আমাকে সঙ্গ দিলেন। উনি ফিরেই আগে বদলির অ্যাপ্লাই করেছিলেন। ঢাকা আসবেন, আমার সাথেই থাকবেন, বহুত হয়েছে দূরে থাকা। আমাকে আর একা ছাড়বেন না অফিসার। সেই বদলির অর্ডার মঞ্জুর হলো 1 মাসের মাথায়। স্ত্রী অসুস্থ, এই জন্য ব্যাপারটা তাড়াতাড়ি হলো। রিলিফ অর্ডার হাতে পাওয়ার পর ইউনিটের সকল কাজ হ্যান্ডওভার করে ফিরলেন ঢাকা। উনি এসেই কয়েকদিন থাকলেন সেনাবাহিনী বাসের অফিসার্স মেসে। সেখানে 1 সপ্তাহ কাটিয়ে কোয়ার্টার অ্যালটেমেন্টের জন্য অ্যাপ্লাই করলেন, কিন্তু সেখান থেকে জানালো হলো 3-4 মাস লাগতে পারে। তখন উপায় না পেয়ে লিভিং আউটের পারমিশন চাইলেন। আমার জন্য সহজেই সেটাই মঞ্জুর হলো। তবে বক্সিবাজারের এই দিকে থাকার অনুমতি নেই। DOHS বাড়িধারার দিকে থাকার অনুমতি আছে। সুন্দর দেখে একটা ফ্লাইট নেওয়া হলো। আমি অসুস্থ ছিলাম বলেই হয়তো প্রথম লিফট ব্যবহার করতে গিয়ে মাথা ঘুরত। উনি আমাকে শক্ত করে ধরে থাকতেন, পরে সেটা ঠিক হয়ে গেল। বাড়িধারার সেই ফ্ল্যাটে শুরু হলো আমাদের নতুন সংসার। ছোটো খাটো সকল জিনিস তিনি নিজ হাতে কিনলেন। আমি অবাক হয়ে দেখতে থাকলাম একজন দায়িত্বশীল পুরুষকে। সে জানে একটা সংসারে কি কি লাগে। আমি অসুস্থ, তাই একদিনও বের হতে পারিনি। উনি আম্মুকে আমার কাছে রেখে সব গোছালেন। আমাদের যখন একসাথে সংসার হলো তখন আমার 3 মাস পার হয়েছে। একটা বিষয় খেয়াল করলাম, আমি অসুস্থ হওয়ার পর থেকে উনি একদম চেঞ্জ হয়ে গেলেন। যে ওনাকে আমি চিনতাম উনি সেটা নন এক বিন্দুও। উনি এখন আমার সব বিষয়ে খুব সেন্সিটিভ। আর আমাকে নিয়ে তার রাজ্যের ভয়, এতদিনের ড্যাম নির্বিকার ব্যাপারটা আর থাকলো না। আমি একটু অসুস্থ হলেই খুব সতর্ক হয়ে যান যেন। প্রতিটি পদক্ষেপ খুব মেপে ফেলেন। ডাক্তারের সাথে কনসাল্ট চলে অনবরত। আমার ভীষণ বমি হচ্ছে, সে সময় খেতে পারছি না। সে যেন অস্থির হয়ে উঠছে ভেতরে ভেতরে, কিন্তু আমাকে বসতে দিতে চান না। কিন্তু ততদিনে তাকে আমি
বেশ ভালো মতোই পড়া শিখে গেছি। তার প্রতিটি ব্যাপারে ধরতে পারি, এমনকি দৃষ্টিও। মেজর ডাক্তার দিনা ম্যামের কাছে নিয়ে গেলেন। ওয়েট 2 মাসে বেড়েছে 1 কেজি। এত সেবা যত্নের পরও আগে ছিলাম 42, এখন 43। আমার ওজন কখনো 42 থেকে বাড়তেই চাই না। এতগুলো বছর ধরে আমার ওজন হয়তো 42-এর ঘরেই। ডাক্তাররা তবুও অভয় দিলেন, বমি হলে সমস্যা নাই, খেতে হবে এবং খেতেই হবে। ঠিক কী পরিমাণ কষ্ট আমি করেছি সেই সময়টাতে! খাবারের কোনো গন্ধ সহ্য করতেই পারতাম না। কিচেনে দরজা ছিল না, তাই সব ঘ্রাণ ঘরে আসতো। উনি সেটা টের পাওয়া মাত্রই মিস্ত্রি ডেকে কিচেনে থাই গ্লাস লাগিয়ে দিলেন। গ্যাসের চুলায় ওপর কিচেন হুড বসালেন। আম্মু আমাকে রান্নাঘরেই যেতে দেন না। রান্নার সব দরজা আটকানো থাকে, সাথে চলে কিচেন চিমনি, যার কারণে সেই ঘ্রাণ আর আমাকে কষ্ট দিল না। আমি শুধু একটা জিনিস খেতে পারতাম, সেটা খেজুর। উনি আমাকে সকালে উঠিয়ে আগে পানি, তারপর খেজুর দিতেন। আমার মণিময় আর আজোয়া খেজুরটা পছন্দ ছিল। মণিময়টা কড়কড় করে খাওয়া যায়, তাই সব সময় কিছু চিবাতে ভালো লাগতো। আর উনি সব সময় সেটা বাসায় রাখতেন, চোখের সামনে রাখতেন, যেন উঠে নিতে পারি। আমার কষ্ট দেখে ওনার চেহারা যে এতখানি হয়ে যেত টের পেতাম। একদিন মাঝরাতে দিকে ঘুমিয়েছি, ঘুমের মধ্যে হঠাৎ বমি। আমি উঠেই দেখি উনি নামাজে। দৌড়ে বাথরুমে গিয়ে গেছি, উনিও দ্রুত সালাম ফিরিয়ে আমার পেছন পেছন গেছেন। বমির সময় আমাকে ধরে থাকতেন। রুমে সব সময় উনি নিজে পরিষ্কার করতেন। এমন কত রাত তাকে দেখতাম আল্লাহর দরবারে ধর্ণা দিতে। কখনো কখনো আমাকে নিয়েই দাঁড়িয়ে যেতেন, বলতেন, অসুস্থ মানুষের দোয়া কবুল হয়, আসো দোয়া করি। একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে উঠেই উনি আমাকে খুঁজছেন। আমি ওয়াশরুমে ছিলাম। বের হতেই উনি কেমন তটস্থ চেহারা। আমি বললাম, কি হয়েছে? আপনার বাচ্চা কি আমাকে দুদণ্ড ঘুমাতে দেয়? আমার বড্ড ইচ্ছে করে হাত পা মেলিয়ে সারাদিন, সারা রাত, সারা মাস, সারা বছর ঘুমিয়ে থাকি। উনি রাগ করলেন মনে হলো। কি আশ্চর্য, তুমি সারা বছর কেমনে ঘুমাবে? যত সব পাগলামি কথা, আসো তো। আমি ওনার মুখের দিকে তাকালাম, জিজ্ঞাসা করলাম, খারাপ স্বপ্ন দেখেছেন? উনি আমাকে আঁকড়ে নিয়ে বললেন, সকল খারাপ থেকে আল্লাহ আমার স্ত্রী আর সন্তানকে দূরে রাখুক। কি যে কষ্টের গেল সেই মাসগুলো। তবে শেষের দিকে অবশ্য অত কষ্ট হয়নি। তখন স্বাভাবিক হতে পেরেছি। সব রকম খাবারে টুকটাক খেতে পারি, যেটা খেতে পারি সেটা হাজির হতো। 4 মাসের মাথায় প্রথম আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছি। শুকিয়েছিলাম সেই বেডটাতে কখনোই থেকে। আর সনোলজিস্ট প্রবলেমটা ঘুরেই চলছে, শুধু চিন্তিত ভঙ্গিতে। আমার ভয় হচ্ছে ভীষণ। উনি বলেছেন, ইস, একটার মধ্যে আরেকটা পা জড়িয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে শুধালাম, আপু, কোনো সমস্যা? উনি বললেন, হ্যাঁ, ঠিকমতো শনাক্ত করতেই দিচ্ছে না। এরা দুজন, একটার মধ্যে আরেকটা জড়িয়ে আছে। আমি 7 আসমান থেকে পড়লাম, বললাম, টুইন বেবি? উনি বললেন, কেন, আগে জানতেন না? এটাই প্রথম আল্ট্রাসোনোগ্রাফি? আমি মাথা নাড়ালাম, জি। আমি মনে মনে আলহামদুলিল্লাহ পড়ছি, আর আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমার স্বপ্ন ছিল টুইন বেবির। আমি মোবাইলে টুইন বেবি দেখলেই বারবার দেখতাম, আল্লাহর কাছে চাইতাম, আর সত্যি সত্যি আমার টুইন আসছে। নার্স আমার চোখের পানি দেখে শুধালো, কোনো সমস্যা? আমি বললাম না। শুধালাম, বাচ্চারা ঠিক আছে? হ্যাঁ, তবে খুব চঞ্চল, একদম শান্ত হচ্ছে না, আমাকে ঠিকভাবে দেখতেই দিচ্ছে না। আমি মনে মনে ভাবলাম, শান্ত গম্ভীর মানুষের বাচ্চা চঞ্চল হয় কেমনে? তাহলে
এই দুটো আমার একার বাচ্চা? বাচ্চাদের বাবা বকবে এখন তিনজনকে। আমি কল্পনা করছি উনি তিনজনকে এক লাইনে দাঁড় করিয়ে শাসাচ্ছেন, ওনার হাতে ইয়া লম্বা লাঠি। এই তোমরা স্বাভাবিকভাবে থাকতে পারো না কোনো সময়? সব সময় ছোটাছুটি। যখন স্নোগ্রাফি রুম থেকে বের হচ্ছি তখনও হয়তো আমার চোখ ভেজা ছিল। উনি খেয়াল করেছেন, এগিয়ে আসতে চাইলেন, কিন্তু সব মহিলা পেশেন্ট। আমি ইশারায় থামতে বললাম। আমাকে দেখে ওনারা চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। ভিড় ঠেলে বের হতেই আগলে নিলেন, বললেন, কাঁদছো কেন? কোনো সমস্যা? আমি চোখ উঁচিয়ে ওনার লাল হয়ে যাওয়া চোখের শিরা দেখছি। উনিও ভয় পাচ্ছেন মনে হয়। এমনিতেই আমাকে নিতে তথস্থ থাকতেন। আমি চোখ মুছে বললাম, গেস করেন? কি গেস করব? বলো কি সমস্যা? সমস্যা নয়, সুসংবাদ। ধারণা করেন সংবাদটা কি? খুশিতে ওনার চোখ উজ্জ্বল হয়ে উঠল। বললেন, আমার মেয়ে হবে। আমি বললাম, এখনও সেটা বোঝা যায় না, 5 মাসের পর বোঝা যাবে। ইস, মেয়ের বাপ হবার কত শখ। উনি ভাবলেন, তারপর অধৈর্য হয়ে বললেন, বলো না, চিন্তা হচ্ছে। আমি হাতের 2টি আঙ্গুল তুলে দেখালাম। প্রথমে বোঝেননি প্রখর মেধাবী মানুষটা, পরক্ষণেই চমকে তাকালেন, প্রচণ্ড উচ্ছ্বাস নিয়ে বললেন, টুইন। আমি মাথা ঝাঁকাতেই ঝুপ করে আমাকে আঁকড়ে ধরলেন। এত মানুষের মাঝে আমিও ভেজা চোখে ওনার উল্লাস দেখলাম। তবে আমার মনে হলো, আচ্ছা, এটা পাবলিক প্লেস না? এত মানুষের মাঝে আগলে নিলেন, সম্মান যায় না? আমি অবাক হয়ে দেখলাম মানুষটার পাগলামি। যখন ছাড়লেন তখন দেখলাম ওনার চোখ চিকচিক করছে। তারপর বলল, চলো। ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে ফিরতি পথে উনি হাসপাতালে মসজিদের ওয়েটিং স্পেসে আমাকে বসিয়ে বলল, কিছুক্ষণ বসো, আমি আসছি। উনি ভেতরে গেলেন। আমি বাইরে টুকটাক করে হাঁটাহাঁটি করছি। মসজিদের দরজার সামনে আসতেই তাকে দেখতে পেলাম। উনি সিজদায় পড়ে ওনার দেহ দুলছে অবিরত। বাসায় ফিরে এই নিউজে সবাই পাগল হয়ে গেল। 2টা বাচ্চা, বংশে প্রথম। আমাদের বংশ, ওনার বংশ কোথাও নেই। বাপি যে কি করবে বুঝতেই পারছে না। আনন্দে আত্মহারা। আনন্দের ঠেলায় একবার একে ফোন দেয়, আর একবার অন্যকে। ও সবসময় আমাদের এখানে যায় আসে। ও আমার কাছে এসে বলল, মনিবা ভাবি, তোর সব কসুর মাপ। এত বছর জ্বালিয়েছিস, সবটার। মা নিয়েছিস, ভাই নিয়েছিস, সবটার। আমি চোখ উল্টে বললাম, মাপ চাইছি তোর কাছে? বরং তুই মাপ চা। ছোটবেলা থেকে যা যা করেছিস আমার সাথে। ওনার চোখ গরমের থামলাম। আমরা দুজন খাবার সময়ে আমি আম্মুকে মুখ ফসকে বলে ফেললাম, বাচ্চা দুটো খুব চঞ্চল। ডাক্তার বলছিল খুব নড়ছে, একটার ঠ্যাং আরেকটার মধ্যে ঢুকাই দেয় খালি, তাই আলাদা করে পুরোটা পরীক্ষা করতে অনেকটা টাইম লাগলো। উনি কেমন করে তাকালেন। আমার বাচ্চাদের চঞ্চল বলে? দাঁড়াও, আজই ওই সনোলজিস্টের চাকরি যাবে। 7 মাসের সময় যখন জানলাম 1 ছেলে 1 মেয়ে, তখন ওনার আনন্দ আর দেখে কে। সত্যি সত্যি উনি মেয়ের বাপ হচ্ছেন, এটা যেন উনি কল্পনাও করতে পারেননি। সারা দিন আমার মেয়ে এটা খাবে, আমার মেয়ে ওটা খাবে, ওই দেখো আমার মেয়ে আমার মতোই খাদক, এইগুলো খাও তো। বাপি তো তাদের নাম ঠিক করেই ফেলল, তাহিয়া, তাহসিন। উনি শুনে বললেন, ছেলের নামটা মায়ের সাথে মিলিয়ে রাখো। আমি বললাম, এটাই ভালো, তবে দুটো নামই আমার সাথে মিলালে ভালো।
কারণ যে চায়নি তাকে তো ভাগ দেওয়া ঠিক নয়। উনি কেমন চোখ গরম করে তাকালেন। আমার 8 মাসের কষ্টের আরেকজন সঙ্গী ছিলেন আমার আম্মু। আব্বুকে বাসায় একা রেখে আম্মু পড়ে থেকেছে আমার কাছে। মেজো ফুপুর বাসা থেকে পাশে ছিল তাই রক্ষা। আর কিছুদিন পর পর দুই আম্মু অদল বদল করে থাকতো। পাশেই কেউ জানালো না কোনটা শাশুড়ি কোনটা মা। আম্মুই ছিলেন বেশি। কেউ কোনো দিন বলতেন না উনি আমার শাশুড়ি। বাড়িধারার ওই ফ্ল্যাটের আশেপাশে সবাই জানতো উনিই আমার আম্মু। কিভাবে জানতো জানি না। একদিন পাশের ফ্ল্যাটের একজন ভাবি এসে আম্মুর সাথে বলছিলেন, আপনার জামাইটা আসলেই খুব ভালো মানুষ, এত যত্ন করে আপনার মেয়ের। এই যুগে এমন ছেলে পাওয়াই যায় না। আমি সেটা শুনে মিটিমিটি হাসলাম। ভাবি আমার দিকে তাকিয়ে বললেন, মনিবা বিবি, জামাইকে কি দিয়ে বশ করেছো? আমাদেরও শেখাও, আমরাও একটু বশ করি। আমাদের আশপাশ দিয়ে যাবার সময় চোখ তুলেও তাকাই না। কি জাদু করেছো গো তুমি? আমি হাসলাম। উনি ওনার দুঃখের কথা বললেন। ওনার হাজবেন্ড ক্যাপ্টেন, কিন্তু হাজবেন্ডের জ্বালায় বাসায় কোনো কাজের মেয়ে রাখতে পারেন না, এমন বিপদ। আর শাশুড়ি এমন খাটাস দুশ্চরিত্র ছেলের। এইসব বিষয় নিয়ে কোনো দিন এত কিছু বলবেই না, উল্টো বইয়ের চরিত্রের দোষ দিয়ে বেড়ায়। ফ্ল্যাটে ফ্ল্যাটে বলে বেড়াবে বইয়ের স্বামী সামলানোর যোগ্যতা না থাকলে তো পুরুষ মানুষ বাইরের দিকে মুখ দেবেই। আম্মু ওনার দুঃখে দুঃখিত হলেন। গল্পের মধ্যে বাপি এসে আম্মুকে ডাকলেন, মা এদিকে আসো তো। উনি ভীষণ অবাক হলেন, বললেন, ওটা আপনার দেবর না? আমি মাথা নাড়ালাম। তাহলে আপনার আম্মাকে আম্মু? এইটুকু বলেই থেমে গেলেন। চোখ বড় বড় চেয়ে বললেন, যিনি গেলেন উনি আপনার শাশুড়ি? আমি মাথা নাড়ালাম। আমার কৃতজ্ঞতায় চোখ ভিজে গেল। আমি এমন কপাল নিয়ে এসেছিলাম যেখানে খুব প্রিয় কিছু মানুষ পেয়েছিলাম, তার মধ্যে এই অবলা নারীটা অন্যতম। ভাবি উঠে এসে হাত চেপে ধরলেন। মণিমা বিবি, দেখি তোমার কপালে একটু কপাল ঘষি। ইয়া আল্লাহ, এ আমি কোন দিন দেখিনি। উনি চলে গেলে আম্মু ডাকলেন, মণিমা খেয়ে যা মা। আমি গেলাম, তবে খেতে নয়। আম্মুকে জড়িয়ে ধরলাম। আমি কাঁদছি দেখে চোখ কেমন উল্টে তাকালেন। তোরে ভূতে পাইছে, কাঁদছিস কেন? প্রেশার কমানোর ধান্দা, খেতে বস। তখনই উনি এলেন। আম্মুকে জড়িয়ে ধরে আছি দেখে বললেন, গম্ভীর গলায় বললেন, কি মা, মেয়ে কেঁদে ভাসাচ্ছে নাকি? কি হয়েছে? আম্মু বললেন, যা, আমি কাঁদছি নাকি? ওই ফ্ল্যাটের সজীবের বউ এসেছিল। মেয়েটা মনে করেছে তুই আমার মেয়ের জামাই। এটা শুনে উনি হাসলেন। আমি চোখ মুছলাম। আম্মু বললেন, আমি তোকে পেটে ধরিনি বলেই কি আমি তোর মা নই? তুই আমার কাছে আমার সেই মেয়েটাই, যাকে আল্লাহর কাছে খুব করে চেয়েছিলাম। আল্লাহ তখন দেননি, কারণ পরে তোকে দেবেন বলে। তাতেই আমি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ। যাক, আয় বাবা খেতে বস, তাহলেই হবে। খেতে বসে মা ছেলে টুকটাক গল্প করছিল। আমি তাকিয়ে তাকিয়ে ওনাদের দেখছিলাম। আমার চোখ ভিজে যাচ্ছিল। আমি যাদের জন্যে কোনোদিনও তেমন অন্যতম কিচ্ছু করিনি, তবুও ওনারা আমাকে ভালোবেসেছেন অপরিসীম। যেই ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না। জীবন আমাকে সব দিকটা দিয়েছিল, যা আর 10 জনকে দেয়নি। আমি অবাক হয়ে ভাবতে থাকলাম, কি এমন মহান কাজ আমি করেছি আল্লাহ আমাকে এতটা দিলেন। সেই দিন
রাতে ওনাকে আঁকড়ে ধরে অনেক কাঁদলাম। সারা জীবন দিয়েও এই ঋণ আমি শোধ করতে পারবো না। 8 মাসের সময় একদিন রাতে আমি ওয়াশরুমে গেছি। ঠিক তখনই ঝপ করে শব্দ হলো। সেই শব্দে উনিও উঠে গেছেন। আমিও দেখলাম আমি একদম ভিজে গেছি। ভিজে গেছে আমার পুরো ড্রেস। উনি আমার অবস্থা দেখে সাথে সাথে আমাকে এসে ধরলেন। কি হলো? নিচে তাকে দেখলেন পুরো ফ্লোর ভেজা। উনি সেই মুহূর্তে আম্মু আম্মু বলে চিৎকার দিলেন। ছেলে মানুষ এসব ব্যাপার তেমন জানে না। আম্মুকে ডেকে দিতেই তিনি দৌড়ে এলেন। আম্মু ভয় পেলেন না, বললেন, সময় চলে এসেছে, চলো হাসপাতাল। এমনিতেই আমার বাচ্চাদের ওয়েট অনেক কম, আর সময়ও পুরোটা নিল না। আরও কিছুদিন পেটে থাকলে ভালো হতো। ওনার মাথায় বাজ পড়ল যেন। আম্মু ব্যাগ গুছিয়ে নিলেন। গ্যারেজে এক ফ্রেন্ডের গাড়ি ছিল। সেই রাত 2টোয় অনেক বিল্ডিংয়ের ভাবিরা এলো। আমাকে এত আদর করে বিদায় দিয়েছিলেন, আমার মনে হলো এ শেষ বিদায়। উনি আমাকে ছাড়লেন না এক বিন্দুও। পুরোটা রাস্তা আঁকড়ে ধরে থাকলেন। আমি বরং ওনার চেহারা দেখে বললাম, ভয় নেই। উনি বললেন, ভয় পাবে না মোটেও, খুব সামান্য অপারেশন, আমি থাকবো সেখানে, অনুমতি নিয়েছি। আমি তো ভয় পাচ্ছি না, আপনি ভয় পাচ্ছেন। ভয় পাওয়ার কারণ ছিল তার কাছে। আম্মুর কাছে শুনেছিলাম উনি নাকি বিপদের আগেই খানিকটা টের পান। এবারও আমাকে নিয়ে বিপদের ভয় পাচ্ছেন। আমি ওনার দিকে দেখে মিষ্টি করে হাসলাম। আমাদের জন্য যেটা মঙ্গল, আল্লাহ সেটাই করবেন আশা করি। উনি আমার মুখটা 2 হাতের আজলায় ভরে নিয়ে বললেন, তোমাকে সাবধান করেছি মিসেস তারিক। যদি উল্টাপাল্টা কোনো চিন্তা করেছেন, তবে এই জীবনে গিয়ে সে শোধ তুলব। আপনি আমাকে চেনেন না আজও। আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না। আল্লাহর কাছে বিচার তোলা থাকবে, এই বলে দিলাম। আমি বললাম, আপনি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছিলেন। যাই তো নেই, তাই তোমারও পারমিশন নেই। সেই শক্ত কঠিন অবিচল মানুষটার এতটা নড়বড়ের রূপ ভালো লাগছিল না। ওনাকে ওনার রূপেই মানাই, কঠিন এবং গম্ভীর। স্ত্রী সন্তানের চিন্তায় ভরে উনি যেন কেমন হয়ে গেলেন, ঠিক যেন আমার আব্বুর মতোই। ওটিতে উনি আমার সাথে, আমার পালস অক্সিমিটার লাগানো হাতটা ধরেছিলেন শক্ত করেই। সিজারিয়ান সেকশনে সেই দিন যারা উপস্থিত ছিলেন সবাই মেজর জার্কের, একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, সিনিয়র সার্জেন, সবাই প্রাণবন্ত হাস্যোজ্জ্বল মানুষ। প্রথমেই ছেলে বাচ্চাটাকে বের করা হলো। সে সামনে ছিল। একজন নার্স ছেলেটাকে ফ্রেশ করে একটা ট্রেতে করিয়ে দেখালেন, তবে হাতে দিলেন না। উনি বাচ্চাকে দেখতেই সালাম দিলেন। আমি চুপচাপ দেখলাম আমার গম্ভীর ছেলেকে। সে কাদার বদলে মুখ ভার করে আছে। অবস্থা এ আমি কোথায় এলাম? আমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। এরপরে মেয়েটাকে বের করা হলো। ডাক্তাররা যেন কি বলাবলি করছিল। উনি আমার হাত ছেড়ে ওইদিকে এগিয়ে গেলেন। আমি কিছু বুঝলাম না, শুধু শুনলাম ওনার কেমন ভেজা ভেজা কণ্ঠস্বর, আম্মু, আমার আম্মু, এই যে মা, তাকাও। বেশ কিছুক্ষণ কাটলো, টের পেলাম না ওদিকে কি চলছে, তবে সবাই কথা বলছে। কারো পিঠে জোরে জোরে থাবা পড়ছে। সেকশন পাইপের শব্দ পাচ্ছি। আমি ভয় পেয়ে গেলাম। নার্সকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। উনি বললেন, মেয়ে বাচ্চাটা রেসপন্স করছে না, স্যার পাগল হয়ে গেছে। ইয়া আল্লাহ, কি বলে! আমিও কাঁদতে শুরু করলাম। ওনার কত শখ নিয়ে বাচ্চার, আজ যদি ওনার হাতের ওপর এসেও মেয়েটা চলে যায়, পাগল হয়ে যাবেন উনি। আমি সেই বজ্র কঠিন সত্তাকে একবার দেখার চেষ্টা করলাম।
ডাক্তাররা চেষ্টা করছে, কিন্তু আমি দেখতে পেলাম না। আমার সামনে পর্দা দেওয়া ছিল, সবাই ততস্থ। আমিও মনে হচ্ছিল পাগল হয়ে যাচ্ছিলাম। তখন মনে হয় আরও দুজন ওটিতে ঢুকলেন। আমার সাথে থাকা সার্জেন্ট হঠাৎ চিল্লিয়ে উঠল, পেশেন্টের প্রেশার বেড়ে যাচ্ছে, সিস্টার সিস্টার ইঞ্জেকশন। একজন বলল, অক্সিজেন লাগাও, সিচুয়েশন নেমে যাচ্ছে। ইয়া আল্লাহ, পেশেন্ট এতটা আনস্টেবল হয়ে যাচ্ছে কেন? তারিক স্যার, স্যার। তখন ওনাকে দেখলাম আমার কাছে ছুটে এলেন। ওনার বিধ্বস্ত চেহারা, যে চেহারা দেখে আমার অন্তর কেঁপে উঠল। আমি চোখের দিকে তাকাতে চাইলাম, কিন্তু পারলাম না। কেমন যেন চারিদিকে সাদা সাদা ধোঁয়া ধোঁয়া। উনি ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছিলেন। একজন সার্জন বলে উঠলেন, স্যার, কিপ হেয়ার, এই ডু নট লেট হেয়ার লস কনসেন্স। উনি এবার পাগলের মতো বলে চললেন, মুনিবা, এই তো আমি, মুনিবা, এই মুনিবা, তাকাও, দেখো আমাকে। উনি আমাকে গালে চিমটি দিয়ে ধরলেন, হাতের তালুতে চাপ দিচ্ছিলেন। সিস্টার কল ডক্টর ইকরামুল রাইট নাও। সিস্টার, এক্ষুনি আইসিইউ বেডে ফাঁকা আছে কিনা খোঁজ নিন, তাড়াতাড়ি একটা বেড রেডি করুন, কুইক। আমি সব শুনছিলাম, আর আস্তে আস্তে যেন সদাই মিলিয়ে যাচ্ছিলাম। চারিদিকে ডাক্তারের চিল্লা চিল্লি, ওনার ভাঙা কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। আচ্ছা, কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন? উনি কি কাঁদছেন? জেগে থাকতে হবে তোমাকে। এই মেয়ে, মুনিবা, মুনিবা, আমি সব হারাতে পারবো, তবুও তোমাকে নয়, তোমাকে তাকাতেই হবে। এই মেয়ে, হেই গার্ল, গেট আপ, ওপেন ইয়োর আইস হেয়ার গার্ল। আমি ওনার কান্না শুনতে পাচ্ছি। এতগুলো বছরেও যে বজ্র কঠিন মানুষটার কান্না আমি দেখিনি, সেই মানুষটার কান্না দেখতে হচ্ছে। ওনার কান্নায় আমার আরও কষ্ট হচ্ছে। আমি বলতে পারছি না। কি সুন্দর চারিদিকে, কত এত সাদা, ওগুলো কি মেঘ, কি জানি, সুন্দর প্রশান্তিরা ছুঁয়ে যাচ্ছিল আমায়। আমি সাদায় ভেসে আছি, শুধু দূরের কোথাও থেকে একটা সূক্ষ্ম স্বর, হেই গার্ল, ওপেন ইউর আইস, দিস ইজ মাই অর্ডার, ইউ হ্যাভ নেভার, মাই অর্ডার্স, ইউ হ্যাভ নেভার। তারিক ছুটে বেরিয়ে যাচ্ছিল। কোথায় যাচ্ছিল সে? স্থির থাকতে পারছে না। ছেলেকে উদ্ভ্রান্তের মতো ছুটে আসতে দেখে এগিয়ে গেলেন মিসেস জামান। আব্বা, কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? তারিক যেন মাকে খেয়াল করেনি, চলে যাচ্ছিল। মিসেস জামান হাত ধরে ঝাঁকি দিলেন। তারিক। তারিক কেমন করে মায়ের দিকে তাকায়। বলে চললেন, মিসেস জামান, কি হয়েছে? ওরা যে মেয়ে বেবিটাকে এখনো দিল না, ছেলেটাকে দিয়েছে সেই কখন। মেয়ে বেবি? তারিক জিজ্ঞাসা করলো। মিসেস জামান এবার ভয় পেলেন, চিৎকার দিয়ে বললেন, কি হয়েছে তোর? মুনিবার কি অবস্থা? বাচ্চাদের মধ্যে মেয়ে বেবিটা কই? বাপি ছুটে এলো তখন। মা, মেয়েকে আইসিইউতে দিয়েছে, আমাদের যেতে বলল, তুমি আসো আমার সাথে, ওর সাপোর্ট লাগবে। তারিক কেমন চোখে তাকিয়ে সে লম্বা লম্বা পা ফেলে হেঁটে বেরিয়ে যাচ্ছিল হাসপাতালের করিডর বেয়ে। তার বড্ড দেরি হয়ে যাচ্ছে। তাকে যে সেই দরবারে যেতেই হবে, যেখানে ধর্ণা দিয়েই এই সাম্রাজ্যের মালিক হয়েছিল। ওর সাম্রাজ্যের পতন হচ্ছে, ও কেন দাঁড়িয়ে থাকবে? পাপি হয়তো টের পেল, সেও ছুটে গেল ভাইয়ের পিছু, চাপটে ধরল পেছন থেকে। কি হয়েছে? কোথায় যাচ্ছ? মেয়েটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, ওকে সাপোর্টে নেওয়া হয়েছে। তারিক ছাড়িয়ে নিল ভাইয়ের হাত। ভাবি কোথায়? আইসিইউতে। বাপি স্তব্ধ হয়ে গেল। তুমি কোথায় যাও? আসছি। ব্যাস, আসছে বলেই হারিয়ে গেল তারিক। তারিক পৌঁছে গেল সেন্ট্রাল মসজিদের ভেতরে, গিয়ে সিজদায় পড়ে গেল। আমার স্ত্রী, আমার সন্তান, আল্লাহ, আমি জানি তুমি বান্দাকে এমন
বোঝা চাপিয়ে দাও না, যে বোঝা সে বহন করতে পারবে না। এই যে বড় ভারী বোঝা খোদা, এ আমি টানতে পারবো না। আমি আমার অপারগতা স্বীকার করছি। কেউ না জানুক, তুমি তো আমায় জানো। আমি এটা নিতে পারবো না প্রভু, কখনোই পারবো না। এত বড় শাস্তি আমাকে দিও না। ওদের জানের বদলে আমাকে নিয়ে নাও। তবু আমার মেয়ে, আমার স্ত্রীকে সুস্থ করে দাও। আহমেদ আল তারিক উন্মাদ হলো প্রায়। জীবন তাকে এই দিনে দেখাবে, সে কি জানতো কোনো কালেও? সে এই ভয়ই পাচ্ছিল। তারিক তবুও কাঁদল। পৃথিবীর সকল চেষ্টা প্রচেষ্টা যখন শেষ হয়ে যায়, তখনও বাকি থাকে সেই দপ্তর। সেটাই হচ্ছে এই আর্টসের দপ্তর। সেই দপ্তরে আবেদনপত্র জমা দিতে থাকলে একটার পর একটা মঞ্জুর হলো কি সে আবেদনটা? জীবনে কখনো হার না মানা তারিক কি তবে এবার হেরে যাবে? ভীষণ বিধ্বস্ত হয়ে পড়ে থাকলো সেই দরবারে। একবেলা পেরিয়ে গেল, কোনো খোঁজ পাওয়া গেল কি তারিক, মনিবা কিংবা বেবি গার্লটার? যখন জ্ঞান ফিরল, দেখলাম আমার পাশে আম্মু, আব্বু আর আম্মু আব্বুর মুহাইমিন। হয়তো কাঁদছিলেন কি জানি। আমাকে দেখা মাত্রই চোখ মুছে আমার সারা গালে আদর করে দিলেন আম্মু। সোনা মেয়ে আমার, দেখো আমরা সবাই আছি। এই তো আমার মেয়ে সুস্থ হয়ে গেছে। আমার গলা কেউ আটকে রেখেছিল, আমি শুধু দেখতে পারছিলাম। আম্মু বললেন, মেয়ে ছেলে দুজনেই একদম সুস্থ। গত 2 দিন আইসিইউ কেয়ারে রাখা ছিল, তারপর থেকে আর কোনো সমস্যা হচ্ছে না। একদম স্বাভাবিক, শ্বাস প্রশ্বাস নিতে পারছে। তুমি দেখবা ওদের? আব্বু বললেন, সবাই একদম সুস্থ মা। এখন তুমি সুস্থ হয়ে যা মা, আমাদের আর কিচ্ছু দরকার নেই। আমার চোখ ওনাকে খুঁজছিল। আম্মু বুঝলেন, তারই কাছে বাইরে আছে, চিন্তা করো না, দাঁড়াও পাঠাচ্ছি। আব্বু আমার কপালে চুমু দিলেন। আমার পাশে দাঁড়িয়ে থেকে দোয়া কালাম পড়ে ফু দিয়ে দিলেন। ডাক্তার এলো, হাসি মুখে বলল, আঙ্কেল আবার পরে দেখবেন, রেস্ট করতে দিন। আমার দৃষ্টি তাকে খুঁজছিল। ডাক্তার বুঝলেন, স্যার আসে তো, আসতেছে, আপনি ঘুমান। আমার উপর ভারী কিছু পড়ে আছে টের পেলাম। আস্তে আস্তে আমার জ্ঞান আসছে, ঘুম ভাঙছে। ধীরে চোখ মেলে দেখি আমার বুকের ওপর কারো মাথা। বুঝলাম এটা উনি বাদে আর কারো এত কাছে আসার অনুমতি আছে? হুম। আমি আস্তে করে বললাম, আসসালামু আলাইকুম, কিন্তু শব্দ বের হলো না। কেমন ঘ্যার ঘ্যার শব্দ। উনি সাথে সাথে মাথা ওঠালেন, পাগলের মতো আমার সারা গালে স্পর্শ দিতে থাকলেন। আমি অসাড় হয়ে পড়ে থাকলাম, চোখ বেয়ে পানি বেয়ে চলল। পাগল ওনাকে দেখে আমার কেন জানি হাসি পেল। আমি চুপচাপ মানুষটার পাগলামি দেখছি। আমাকে আগলে ধরলেন, যেন ছাড়লেই পালিয়ে যাব। এই মানুষটা এতটা পাগলা কে জানতো? আমি কি এতদিনও জেনেছি একবারও? নাই তো। তখনই কেবিনে ঢুকলো 2 আম্মু। তাদের দুজনের কোলেই 2টো বাচ্চা। আমি মেয়েকে একবারও দেখিনি। আম্মু এসে মেয়েটাকে ওনার কোলে দিলেন। আমার ছেলেটাও এত পাগল তা আজ জানলাম। কই পড়েছিলে? এটা কোনো কথা? স্ত্রীর পাশে থাকবো না? উনি মেয়েকে বুকের সাথে মিলিয়ে নিলেন। আজ কান্না আটকালেন না। সেই বড় বড় চোখ বেয়ে মুক্তোর দানার মতো কতগুলো বিন্দু ঝরে পড়ল মেয়ের গালে। মেয়েটা চোখ বন্ধ করেই ছিল, পানি পড়তেই কান্না করে উঠল। শুধালেন, কানে আজান দেওয়া হয়েছে? বাপি, তো ছেলেটা বের করার পরই আজান দিয়েছে। আর ও যখন কেয়ারে ছিল দরজায় দাঁড়িয়ে দিয়েছে, কানে দেওয়া হয়নি। উনি এবার নিজের গলা ঝেড়ে মেয়েটার কানটা নিজের ঠোঁটের কাছে নিয়ে হালকা স্বরে আজান শুরু করলেন। আমার আম্মুও এগিয়ে এলো, ছেলেটাকেও এগিয়ে ধরলো বাবার দিকে।
বাবা আজান দিতে দিতেই দুজনকে দুহাতে ধরলেন। আম্মুও এগিয়ে এসে ছেলেকে সাহায্য করলেন। এবার ওনার কণ্ঠে কান্না, উনি ভাঙা কণ্ঠে আজান দিচ্ছেন। আমি চুপচাপ শুনছি সে কান্নারত আজান। আমার কি যে ভালো লাগছে। আমি চুপচাপ তার চোখ দেখছি, কল্পনায় সেই চোখ, সেই দৃষ্টি। জীবন দেখছি তাকিয়ে তাকিয়ে, কত কিছু দেখলাম। রক্তচক্ষু দৃষ্টির সেই চোখ, পাগল করা ভালোবাসা দেখলাম। সেই চোখেই আজ আবারও আমি আমার জন্য কান্নাও দেখলাম, আমার বাচ্চাদের জন্যও। এত সৌভাগ্য ছিল আমার, কি কপাল নিয়ে জন্মেছি আমি। আমার চোখের কোণে অশ্রু অপ্রতিরোধ ধারা বেয়ে চলল, মনের গভীর থেকে নিঃশব্দে। সমাপ্ত। জীবনগুলো এমনই হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন জোড়া হিসেবে, যেন আমরা আমাদের নিজেদের কাছেই স্বস্তি খুঁজে পাই, প্রশান্তি খুঁজে পাই। আমাদের জীবনগুলো এইরকমই প্রশান্তিময় হয়ে উঠুক। জীবনে এত আরও অনেক কষ্ট আছে, সব কিছুর ঊর্ধ্বেই এই একজন মানুষ সবসময় যেন আমার থাকুক।